ওকে, তাহলে আজকে আমরা শুরু করি। আজকে যেটা এখন আমরা করব সেটা হচ্ছে ট্রানজ্যাকশন করব, তাই তো? ট্রানজ্যাকশন করার আগে আমি এতক্ষণ যা বললাম, আমরা কোম্পানি অ্যাকাউন্ট করেছি, আপনাদের কিন্তু আর কোনো অ্যাকাউন্ট করতে হবে না। যে কোম্পানি একটা অ্যাকাউন্ট করেছেন এটাই এনাফ, এটার সাথে আপনি যত খুশি অ্যাড করতে পারবেন। এখন আপনাদের কোম্পানির বয়স কতদিন হয়েছে, এটা কয় নাম্বার ক্লাস চলে? কোম্পানি কিন্তু অলরেডি এক্সপায়ার হয়ে যাওয়ার পথে, ঠিক আছে? আমি আজকে ক্লাস শেষে একটা ভিডিও দিয়ে দিব 5 মিনিটের, আর একটা লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? যাদের কোম্পানি এক্সপায়ার হয়ে যাবে, 1 মাস ট্রায়াল নিচ্ছেন না, 1 মাসের, 1 মাস হলেই তো এক্সপায়ার হয়ে যাবে, তারা কী করবেন, ওই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর ভিডিওতে ঠিক যেভাবে বলা আছে সাইন ইন করেন, আপনার আগের আইডি আগের পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নতুন কোম্পানি কিভাবে খুলবেন, এইটা 5 মিনিটের একটা ভিডিওতে বলা আছে। আমি আপনাদের গ্রুপে আজকে শেয়ার করব, ঠিক আছে? যাদের এক্সপায়ার হয়ে যাওয়ার মতো অবস্থা হবে, যে আর 2-1 দিন আছে এক্সপায়ার হয়ে যাচ্ছে, ওইটা তো রিনিউ করতে গেলে আপনাকে টাকা দিতে হবে, ডলার দিতে হবে, তাই না? তো আমরা কি করব, আমরা নতুন একটা কোম্পানি সেট আপ করবো। নতুন কোম্পানি সেট আপ করে আমরা এই যে ডাটাগুলো আমরা এতদিন পেয়েছি না, ট্যাক্স, এগুলো আবার ট্যাক্সগুলো ওখানে অ্যাড করে ফেলবো। এই এই যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এগুলো আবার অ্যাড করে ফেলবো। আপনারা কি ফাইলগুলো রাখছেন না, যেগুলো আপনারা মডিফাই করছিলেন, এই ফাইলগুলো জাস্ট আপলোড করে দেবেন। ওকে, তারপর আমরা কি করব, পুরা ওই যে সেটিংসগুলো করব। সেটিংসগুলো মনে আছে, লোগোটা আপলোড করব, তারপর সেলস সেটিংসে গিয়ে কী কী চেঞ্জ করব। এগুলো যখন আপনি 2-3টা কোম্পানিতে 2-3 বার করবেন না, তখন দেখবেন এগুলো করতে 10 মিনিট সময় লাগে, বেশি সময় লাগে না। ওকে, তো এই জিনিসগুলো আপনারা করে কোম্পানি একটা রেডি করে রাখবেন, তাহলে ট্রানজ্যাকশনগুলো করতে পারবো। এখন দেখেন, ট্রানজ্যাকশনে গেলে আমি প্রথমে আপনাদেরকে কি বলছি, সেটিংস রিলেটেড যা কিছু করব আমরা এই উপরের পোর্শন থেকে সেটিংস, আর ফাংশনাল কাজ করব এখান থেকে, এই ব্ল্যাক প্যানেলটা থেকে, এটাকে বলে নেভিগেশন প্যানেল। ওকে, এখন দেখেন, আমরা যখন ট্রানজ্যাকশনে যাব তখন আমরা প্লাস নিউ এই আইকনটাতে প্রেস করব। ওকে, এই আইকনটাতে ক্লিক করলে আমরা দেখেন কয়টা অপশন পাবো। একটা হচ্ছে কাস্টমার রিলেটেড সব কিছু এখানে পাবো, ইনভয়েস, সেলস রিসিপ্ট, এস্টিমেট, এগুলো, আর সাপ্লাই রিলেটেড সব কিছু পাবো এখানে। টিম, এখানে টিম বলতে বোঝায় হচ্ছে আপনার যে স্টাফ, এমপ্লয়ীদের আপনি টাইমশিটগুলো কীভাবে রাখবেন, সিঙ্গেল টাইম কীভাবে রাখবেন, উইকলি কীভাবে রাখবেন, ঠিক আছে? আর এই আদার্সের মধ্যে আদার্স কিছু কাজকর্ম আছে, এটাও আমরা দেখব। ওকে, এখন আমাদের মূল কাজ হচ্ছে এই চারটা নিয়ে। এই চারটা শেখা হয়ে গেলে আপনার কুইকবুক শেখা হয়ে গেছে। ওকে, এর বাইরে শুধু থাকবে একটা, সেটা হল ব্যাঙ্ক রিকনসিলিয়েশন। আপনার এই যে লেজারগুলো, চার্ট অফ অ্যাকাউন্টগুলো যে আপনি মেনটেন করছেন, এইটার সাথে আপনার ব্যাঙ্ক ট্রানজ্যাকশন মিলে কিনা। ওকে, রিকনসিলিয়েশন মানে কি, সমন্বয় করা, তাই না? তো আমরা কিন্তু এই কাজগুলো, যারা অ্যাকাউন্ট রিলেটেড চাকরি করি বা অ্যাকাউন্টিংয়ের কাজ করি, আমরা কিন্তু এই সমন্বয়ের বিষয়টা জানি। শুধু ব্যাংকের ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে আমরা বাইরের যে স্টেটমেন্টটা আছে সেটার সাথে আমরা আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট সমন্বয় করি। তো এই কাজটা আমরা এরপরে করব। তার মানে আপনাদের এই জিনিসটা শিখতে হবে আগে। তো আজকে যেটা করব, যেহেতু আমরা এতদিন কী করেছি, এতদিন কিন্তু শুধু অ্যাকাউন্টটাকে রেডি করেছি। ওকে, সেটিংস ঠিক করেছি, যেগুলো আমাদের ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলো আমরা আপলোড করে অ্যাকাউন্টটাকে রেডি করেছি। এখন আমরা যাব ট্রানজ্যাকশানে। এখন ট্রানজ্যাকশানে গেলে আমাদের পক্ষ কয়টা বলেন তো? 3টা পক্ষ, টোটাল 3টা পক্ষ। একটা হলো আমার সাপ্লায়ার, একটা আমি নিজে, আর একটা হলো আমার কাস্টমার। আমরা এখানে যেটা করব, আমরা প্রথমে এটা কাস্টমার রিলেটেড কাজ করব আগে। সাপ্লায়ার কাছে আমরা পরে কিনবো, যদিও ওটা আগে করতে হয়। সাপ্লায়ার কাছে না কিনলে তো আপনি বিক্রি করতে পারবেন না। কিন্তু এখানে কিছু বিষয় আছে, সিস্টেমেটিক কিছু বিষয় আছে, যার কারণে আমরা কাস্টমারটা আগে শিখবো। ওকে, এখন দেখেন কাস্টমারের পার্টে আমরা কি কি কাজ করতে পারবো। কাস্টমারের পার্টে দেখেন আছে ইনভয়েস, রিসিভ পেমেন্ট, এস্টিমেট, ক্রেডিট নোট, সেলস রিসিপ্ট, রিফান্ড রিসিপ্ট, ডিলেড ক্রেডিট, ডিলেড চার্জ, আর অ্যাড কাস্টমার তো আমরা ওখান থেকে দেখেছি, ঠিক সেম জিনিস এখান থেকেও করা যাবে। ওকে, এখন দেখেন এই যে ধাপগুলো আছে, এই ধাপগুলোর প্রথম ধাপ হচ্ছে এস্টিমেট। এস্টিমেটটা কি জিনিস, আমরা যখন কোনো কিছুর প্ল্যান করি তখন আমরা কোনো কাজের এস্টিমেট করি, তাই না? যে এই কাজটা আমি কীভাবে করবো, এটা কিন্তু বাজেটিং না। এস্টিমেট আর বাজেটিং কিন্তু আলাদা জিনিস। ওকে, এস্টিমেট শুধু টাকা পয়সার ক্ষেত্রে হয় না, অনেক কিছুর ক্ষেত্রে আমরা এস্টিমেট করতে পারি। আর বাজেটিং মানে হচ্ছে প্রত্যেকটা জিনিসের টাকা থাকতে হবে, বুঝতে পারছেন? তো এই এস্টিমেটটা মানে হচ্ছে, ধরেন কোনো একটা কাস্টমার আমাকে একটা ইমেল দিল। আপনাদেরকে আমি প্রথম যে ভিডিওটা দিছিলাম মনে আছে, ওই আরিজ ইন্টারন্যাশনাল কুইকবুক কীভাবে ফাংশন করে এটা দেখার জন্য, মনে আছে?
এই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন তাহলে এখন রিলেট করতে পারবেন, কারণ আমি ভিডিওটা দিছিলামই, এটা দেখলে আপনারা আজকে যখন আমি ক্লাস নিচ্ছি এখন এই আমার কাজের সাথে ওই ভিডিওতে কী কী বলা আছে এই জিনিসগুলো রিলেট করতে পারবেন। 20 মিনিট একটা ভিডিও, যদি কেউ না দেখে থাকেন আবার একটু দেখবেন, দরকার বললে আমি লিঙ্কটা আজকে আবার দিব। ওকে, তো এখন যেটা হচ্ছে কি, আমি একটা প্রোডাক্ট বিক্রি করব বা কোনো একটা ক্লায়েন্ট আমার কাছে একটা রিকোয়ারমেন্ট, একটা ইমেল দিয়েছে যে ভাই তোমার কাছ থেকে আমি এই প্রোডাক্ট কিনবো, আগামী এত তারিখে কিনবো। আজকে কয় তারিখ? 25, 26। আমি আগামী 1 তারিখে তোমার কাছ থেকে এই প্রোডাক্ট কিনবো, তুমি কি দিতে পারবা? তো আমি তাকে বললাম যে হ্যাঁ আমি দিতে পারবো। সে বলল যে আমি 30 তারিখে কনফার্ম করব। তার মানে কি, সে আমাকে একটা ওয়ার্ক অর্ডারের জন্য বলছে, এখনও কনফার্ম না। তো আমি এই যে বিষয়টা, এটা আমার এখানে কীভাবে আমি রেকর্ড করবো অ্যাজ অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে? এই কাজগুলোর জন্য আমরা করবো এস্টিমেট। এস্টিমেট মানে কিন্তু সেলস না, যতক্ষণ আমরা ইনভয়েস না করব ততক্ষণ এটা সেলস হবে না। সেলস না হওয়া পর্যন্ত আপনার কোনো ধরনের স্টেটমেন্টে, সেটা ব্যালেন্স শিট বলেন, প্রফিট অ্যান্ড লস বলেন, যে কোনো ব্যালেন্স শিটে এটার কোনো এফেক্ট পড়বে না। এটা ওয়ান কাইন্ড অফ ড্রাফটের মতো, যে আমরা একটা নোট করে রাখছি আমাদের অ্যাকাউন্টিং সিস্টেমে যে এরকম একটা কিছু হতে পারে। বুঝতে পারলেন কি? তাহলে আমরা প্রথমে যাব এস্টিমেটে। এস্টিমেটে যদি আমি ক্লিক করি, তো ভয়াবহ অবস্থা, এটা ক্লিক করার 10 সেকেন্ড পরে আসে। ওকে, তাহলে আমরা কি পেলাম? এখানে একটা আলাদা ফর্ম পেলাম, তাই না? এস্টিমেট করার একটা ফর্ম পেলাম। এই ফর্মের মধ্যে দেখেন লেখা আছে এস্টিমেট নাম্বার 1001। আমরা যখন সেটিংস করেছি তখন কিন্তু এই অপশনটা আমরা অন করে রেখেছিলাম, যে এই যে নাম্বারটা এটা কুইকবুক অটোমেটিক্যালি দিয়ে দিবে, যার কারণে এই নাম্বারটা এসছে। যদি আমরা অফ করে রাখতাম তাহলে এখানে কোনো নাম্বার আসতো না। এই যে ডান পাশে দেখেন, উপরে দেখেন ডান পাশে, এই যে যেটা আমি সিলেক্ট করছি এস্টিমেট নাম্বার, এখানে এসে আপনাকে নাম্বার দিতে হতো, তারপর এখানে নাম্বারটা আসতো। এখানে 1001 অটোমেটিক্যালি আসছে, কারণ আমরা সেটিংসে এটা সিলেক্ট করে রাখছি। এখন কোনো কারণে যদি আপনার ক্লায়েন্ট এটা না আসে, তাহলে আপনাকে কি বুঝতে হবে? এটা আমার সেলস সেটিংসে গিয়ে এস্টিমেট পার্টে দেখতে হবে যে আমার অটোমেটিক্যালি নাম্বারটা আসবে কিনা, এটা আমার টিক দেওয়া আছে কিনা। ওকে ওকে, এখন আসেন আমরা এস্টিমেট করব কোনো একজন কাস্টমারের ক্ষেত্রে, তাই না? কাস্টমার আমাকে রিকোয়ারমেন্ট দিয়েছে যে আমার এই প্রোডাক্ট লাগবে। তো আমরা যদি এখান থেকে দেখি, এখানে সব আমরা কাস্টমার পাবো। এস্টিমেটের ক্ষেত্রে এখানে কোনো সাপ্লায়ার আসবে না, ঠিক আছে? তো ধরেন আমরা এই যে বেনসন ওয়াং, এ হচ্ছে আমার কাস্টমার, এ আমাকে একটা এস্টিমেট করেছে। এটা করেছে কবে? ধরেন এই যে মে মাস, এই মে মাসের 1 তারিখে সে আমাকে বলেছে যে আমার এরকম প্রোডাক্ট লাগতে পারে। ওকে, সেটা আমি রেকর্ড করে রাখছি। এখন এক্সপায়ারি ডেট, উনি আমাকে বলেছেন কি, সাপোজ ধরেন গতকাল 25 তারিখ গেছে, হ্যাঁ, উনি আমাকে বলেছেন ভাই আপনাকে আমি 25 তারিখে কনফার্ম করব, এটা নিব কিনা, আমার এই প্রোডাক্ট আপনি আছে কিনা, দিতে পারবেন কিনা আপনিও জানান, আমিও নিব কিনা, আমি 25 তারিখে কনফার্ম করব। ওকে, তো আমরা এটা দিলাম হচ্ছে 25 তারিখ এক্সপায়ারি ডেট, মানে 25 তারিখের পর যদি উনি কনফার্ম না করে তাহলে আমার এটা লাগবে না, এটা অটোমেটিক ভ্যানিশ হয়ে যাবে। ওকে, এখন আসেন উনি আমার কাছ থেকে কি কি প্রোডাক্ট নেবেন। ধরে নিচ্ছি উনি আমার কাছ থেকে কী কী প্রোডাক্ট নেবেন। হ্যান্ড ওয়াশ, এটা একটা ইনভেন্টরি প্রোডাক্ট। তারপর ধরেন না না, এটা ইম্পোর্ট করতে হবে। আপনাদের গত ক্লাসে দেখেছিলাম প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কীভাবে ইম্পোর্ট করতে হয়, ওইভাবে ইম্পোর্ট না করলে এটা এখানে আসবে না। হ্যান্ড ওয়াশ, আর হচ্ছে কী নিব, এটা লাইফ সেভিং ইকুইপমেন্ট। দেখেন এই যে যখন আমি এখানে ধরছি, হ্যাঁ, এখানে বলছি কি এটা আউট অফ স্টক, মানে আপনি যে হ্যান্ড ওয়াশটা যখন ইনভেন্টরি করেছেন তখন এখানে কোনো স্টক দেন নেই, স্টক জিরো। আপনি এটা ম্যানুয়ালি করছেন না, ম্যানুয়ালি যখন করছেন তখন আপনি ওখানে স্টকে এটা 50 না 100 এখানে জিরো দিয়ে করছেন, তার কারণে এখানে শুরুতেই দেখাচ্ছে আউট অফ স্টক। এই যে আউট অফ স্টক দেখাচ্ছে, এটা দেখাচ্ছে কেন? আমরা সেটিংসের সময় বলেছিলাম কি যে এটা আমার ট্র্যাকিং আইটেম, এটাকে ট্র্যাক করো, ইনভেন্টরি ট্র্যাক করতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আপাতত এটা বাদ দিই, অন্য একটা কিছু নেই। সার্জিক্যাল ইকুইপমেন্ট নিলাম। হ্যাঁ, এখানে দেখেন, এখানে আমার কোয়ান্টিটি দেখাচ্ছে কটা? 100টা। তার মানে আমি যখন ইম্পোর্ট করছি তখন আমার এখানে কোয়ান্টিটি ছিল 100। তারপরটা দেখেন দেখাচ্ছে কটা? 100টা। ঠিক আছে, এই রেটটা দেখাচ্ছে আমার সেলসের রেট, আমার পারচেজ রেট না। কিন্তু আমি একটা ইনভেন্টরি আইটেম
যখন অ্যাড করি তখন দুইটা রেট দিয়েছিলাম না, একটা কস্ট প্রাইস, একটা হলো সেলিং প্রাইস। তো এটা সেলিং প্রাইস কেন দেখাচ্ছে? এটা আমি কাস্টমার কাছে বিক্রি করছি। যখন আমি এই প্রোডাক্টটা সাপ্লায়ার কাছ থেকে কিনবো তখন কিন্তু অটোমেটিক্যালি আমার কস্ট প্রাইস চলে আসবে, বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা এই দুইটা কেনার ব্যাপারে একটা সম্ভাব্য একটা ওয়ার্ক অর্ডার পেয়েছি, সম্ভাব্য, যেটা 25 তারিখে আমাদের কনফার্ম হবে। এইটা ধরেন আমরা এটার উপর ধরে নিলাম আমার সেলস ট্যাক্স আছে, সেলস ট্যাক্স না, হ্যাঁ সেলস ট্যাক্স, সরি সেলস ট্যাক্স আছে হচ্ছে 7.5%। এটার উপরেও ধরেন, এটার উপর 12.5%, ধরেন দুইটা ধরে নিলাম আমরা, হ্যাঁ এরকম এই দুইটার উপরে এই ধরনের ট্যাক্স আছে। এখন আমরা ডেটটা একটু আগায় দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ধরেন এটা আমি দিয়েছি 20 তারিখে, উনি বলছে আমি আপনাকে 20 তারিখের মধ্যে কনফার্ম করবো, ঠিক আছে? এক্সপায়ারি ডেট আমরা 20 তারিখ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটার আমাদের কাজ শেষ। এটা আমরা কি করব, 7 ক্লোজ করে দিব। এখন দেখেন, যদি আমরা সেলস থেকে অল সেলসে যাই, এখানে কি ওই এস্টিমেট একটা আছে? এই যে নিচেরটা দেখেন, একটা এস্টিমেট আছে না? এস্টিমেটের এটা অ্যামাউন্ট কত বলেন তো? 2071 এস্টিমেট করছি, মানে কি আমি একটা ড্রাফট করছি, তাই না? একটা ইনভয়েস করার প্রসেসিংয়ে আছি 2071। এখন যদি এটা আমার ব্যালেন্স শিটে বা কোনো রিপোর্টে, কোনো স্টেটমেন্টে আসে, তাহলে এই 2071 আমার ব্যালেন্স শিটে দেখানোর কথা না? এখন এটা একটু আমরা চেক করি, রিপোর্ট কোথায়, রিপোর্টস, আচ্ছা এই যেখানে আমার ব্যালেন্স শিট, এটা ফেভারিট করা আছে অটোমেটিক্যালি, হ্যাঁ এই ব্যালেন্স শিট কিন্তু নিচেও আছে, নিচে কিন্তু এই রিপোর্ট পেজটাতে আসলে দেখবেন, আমি দেখাচ্ছি আবার, এটা দিস ইয়ার আছে, এই ইয়ারের মধ্যে আসার কথা। তারপর আমরা অল ডেট দিয়ে এই যে রান রিপোর্টে প্রেস করব। এখন দেখেন এখানে আমার কোথায় আসবে এটা, আপনি তো আগেই অনেকগুলো ট্রানজাকশন করে রাখছেন না? না, এখানে আসবে না, এইটাই তো বলতেছি যে এখানে যদি এটা যদি আসবে না, এটা যদি আপনার ইয়াতে থাকতো, এটা যদি আপনার ইনভয়েস সেলস হতো, তাহলে এখানে কি হতো, অ্যাকাউন্টস রিসিভেবলে থাকতো, তাই না? অ্যাকাউন্টস রিসিভেবল বলে একটা হেড থাকতো, যে হেডের মধ্যে লেখা থাকতো 2071 টাকা আছে। যেহেতু এখানে নাই, তার মানে কি এই এস্টিমেটটা আমাদের কোনো ব্যালেন্স শিটে এখনও আসে নাই। ওকে, এখন ধরেন উনি টাইম নিছিল কয় তারিখ, 20 তারিখ পর্যন্ত। আমরা এক্সপায়ারি ডেটটা 25 থেকে চেঞ্জ করে 20 তারিখে দিছি। 20 তারিখ উনি কনফার্ম করলো যে ঠিক আছে ভাই, আপনার কাছ থেকে আমি কয়টা প্রোডাক্ট নেওয়ার কথা আমার, এটা যদি একটু ওপেন করি এস্টিমেটে, একটা দুইটা প্রোডাক্ট নেওয়ার কথা, তাই না? আচ্ছা এটা যদি আমরা একটু এডিট করি, একটার জায়গায় একটু বাড়ায় দিই, এটা দিই 5টা, এটাও দিই 5টা। আচ্ছা দেখেন এখন আমাদের টোটাল অ্যামাউন্ট দাঁড়িয়েছে কত, 10,355 টাকা, তাই তো? এই টাকাটা আমরা এস্টিমেট করে রাখছি যে উনি এটা নিতে চাচ্ছে, ঠিক আছে? এখন যদি এই এস্টিমেটটাকে আমরা ওপেন করি, এই মোর অ্যাকশনে গেলে এখানে দেখেন ক্রিয়েট ইনভয়েস লেখা আছে। এস্টিমেটটাকে আমরা কি করলাম, ওপেন করলাম, ঠিক আছে? ওপেন করার পর ওনার সাথে আমার কথা হয়েছে যে ভাই ঠিক আছে, আপনার সাথে আমি 5টা 10টা নিতে চাইছিলাম, আসলে আমি 3টা 6টা নিব, কনফার্ম 3টা 6টা নিয়ে আপনি আমাকে ইনভয়েস করে ফেলেন। তাহলে আমরা এটা ওপেন করে এডিটে যে ওপেন করে এখানে করব কয়টা, 3টা, এখানে করব কয়টা, 3টা, ঠিক আছে? তাহলে দেখেন আমাদের এস্টিমেট অ্যামাউন্টটা ঠিক হলো, মানে ইনভয়েস যেটা করবো সেটা ঠিক হলো। এটাকে আমরা যাব হচ্ছে ক্রিয়েট ইনভয়েসে। এখানে আবার একটা কাজ আছে, এই ক্রিয়েট ইনভয়েসে যাওয়ার পরে যদি মানে একটা তো হলো আমার অ্যামাউন্ট দিয়ে করছি, মানে সরি সংখ্যা কোয়ান্টিটি দিয়ে করলাম, ওখানে যে আমরা চেঞ্জ করে ক্রিয়েট ইনভয়েস করতে পারবো। সেকেন্ড হচ্ছে
ধরেন এই যে রিমেইনিং পুরোটা, এখন আমাদের অ্যামাউন্ট কমে গেছে না, রিমেইনিং পুরোটা করব নাকি 50%, এখানে পার্সেন্টেজ আছে 50% করব, অথবা কাস্টম দ্য অ্যামাউন্ট অফ ইচ লাইন এটা করব। যদি এটা করেন, করে আপনি ক্রিয়েট ইনভয়েসে দিবেন, তাহলে এটা প্রত্যেকটা আমরা যে কাজটা আগে করছি সেই কাজটা এখন করতে পারবো। ঠিক আছে, আমি যদি ক্রিয়েট ইনভয়েসে দিই এখন, আপনারা কি বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন না? আচ্ছা, আবার বলি একটু দাঁড়ান। এস্টিমেটটা কেন করলাম? এস্টিমেটটা করলাম হচ্ছে একজন, না এটা সব ক্ষেত্রে করতে হবে না তো, এইটা কোনো কোনো ক্ষেত্রে করা লাগতে পারে। হ্যাঁ, বুঝতে পারছেন, কোনো কোনো ক্ষেত্রে করা লাগতে পারে, সেজন্য আমরা এটা দেখাচ্ছি। এটা সব ক্লায়েন্টের ক্ষেত্রে, কাস্টমারের ক্ষেত্রে করা লাগবে না, বুঝতে পারছেন? আপনারা কেউই ফার্স্ট ভিডিওটা দেখেন নাই, যার কারণে এখন রিলেট করতে পারছেন না। রাইট, অনেকে মানে ম্যাক্সিমামই দেখেন নাই। আমি ভিডিওটা এই জন্যই দিয়েছিলাম 20 মিনিটের একটা ভিডিও, যদি ওটা একটু দেখতেন মনোযোগ দিয়ে, তাহলে এখন রিলেট করতে পারতেন। কারণ কি, আমি ঠিক মাঝপথে একটা জায়গা থেকে শুরু করতেছি, আপনাকে ওই ভিডিওটা আগে দেওয়াই হয়েছিল, যদি ওটা দেখেন তাহলে এখন বুঝতে পারবেন। এই জন্য এনিওয়ে কোনো অসুবিধা নেই। 75 মিনিট? না না না, এইটা আপনি পেয়েছেন না ভিডিওটা 20 মিনিটের? একই গ্রুপেই তো দিছি, গ্রুপ তো আর আলাদা না। না 12তে তো উনিও আছে, ওই উনিও পেয়েছে। আমি একসাথে হয়তো অনেকগুলো লিঙ্ক দিছি, তো আপনারা সবগুলো ক্লিক করেন নাই, নো প্রবলেম, দেখেন নাই, কোনো অসুবিধা নাই, আজকে দেখেন, বাট এটা আমি করে দিচ্ছি। আচ্ছা দেখেন, একটা হলো আমরা এটা দুইভাবে করতে পারবো। ধরেন আমি এটা, আমার যখন অর্ডারটা কনফার্ম, যে আমি যেটা ড্রাফট করে রেখেছি এটা আমার অর্ডারটা কনফার্ম হয়ে গেছে, তখন আমি দুইভাবে করতে পারবো। একটা হলো যদি আমার কোয়ান্টিটি সংখ্যা দিয়ে আসে, সংখ্যা দিয়ে আসলে আমি প্রথমে এখানে এডিট করে আগে সংখ্যাটা ঠিক করব। এটার অঙ্ক কত ছিল আমার আগে? টোটাল অ্যামাউন্টটা 9000 সামথিং, তাই তো? 5টা 5টা 10টা যখন ছিল 9000 বা 10,000 সামথিং ছিল। আমি যখন কোয়ান্টিটি দিয়ে কনফার্ম করলাম, তখন আমি এটাতে ক্লিক করলাম, করে এডিটে গেলাম, গিয়ে আমি তিনটা করে কনফার্ম করে ফেলছি। তিনটা করে, এখানে 5টা ছিল, আমি 3টা চেঞ্জ করে 7 ক্লোজ দিছি। তাহলে হয়েছে কি, আমার উনি যা চাচ্ছে সেই এস্টিমেট ক্রিয়েট হয়ে গেছে। এখানে উনি প্রথমে যা বলছিল সেখান থেকে উনি আবার কমায় ফেলছে, তো আমিও এটা কমায় দিলাম। ওকে, এখন যদি এমন হয়, ধরেন আপনি এটা কনফার্ম করতে যাচ্ছেন, আমি যে ড্রাফট করে রেখেছি না, এস্টিমেট মানে কি? ড্রাফট, কোট বলে না, কোটেশন বলে না, মনে করেন একটা কোটেশন। হ্যাঁ, এইটাকে আমি ক্রিয়েট ইনভয়েস মানে কি? বিক্রি হয়ে গেছে, বাকিতে বিক্রি হয়ে গেছে। ঠিক আছে, যখনই আমি এটা ইনভয়েস করব, তখনই দেখবেন যে এটার ব্যালেন্স শিটে অ্যাকাউন্টস রিসিভেবল বলে একটা হেড ক্রিয়েট হয়ে এই অঙ্কটা ওখানে বসে যাবে। ওকে, আমি ক্রিয়েট ইনভয়েসে যাই। এখন ও আমাকে একটা অপশন দিচ্ছে, দেখেন, বলছে যে এটা টোটাল অ্যামাউন্টটাই হবে, নাকি এটার 50% হবে, নাকি কাস্টম প্রতিটা লাইন তুমি আলাদা আলাদাভাবে এডিট করবা। এই কাজটা আমরা আগেই করেছি, ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এডিট আমি আগেই করেছি। 5টার জায়গায় 3টা 6টা করেছি। তার মানে আমার যে অ্যামাউন্টটা এখানে আছে, এই টোটাল অ্যামাউন্টটাই কিন্তু আমার ইনভয়েস হয়ে যাবে। ওকে, তাহলে আমি এখানে যদি টোটাল অ্যামাউন্ট, কারণ আমি ম্যানুয়ালি করে ফেলেছি না আগে, 5টার জায়গায় 3টা করছি, তো এখন আমি যদি এটার 50% দিতে চাই, এখান থেকে 50%ও দিতে পারবো, বা এখান থেকে টোটালটাও দিতে পারবো। আমি টোটালটাই দিব, কারণ কি আমি ম্যানুয়ালি অ্যাড করে ফেলছি। এখানে দিব আমি ক্রিয়েট ইনভয়েস। কাস্টমটার কাজটা তো আমি আগেই করলাম, ওটা তখন পরে করতে পারবেন। ইচ লাইন বলছে, প্রতিটা লাইনে আপনি এডিট করবেন কিনা, সেই কাজটা আমি আগে করে রাখছি, এই জন্য আমি পুরোটা দিলাম। ওকে, না না, হ্যাঁ না না, এই ভিডিওটা না, এই ভিডিওটা এর ভিতরে সব আছে, যেরকমটা পাঠিয়েছি গ্রুপে নিচে দেখেন, আরো আছে। আচ্ছা, ওটা আমি আজকে আবার দিয়ে দিব, অসুবিধা নেই। এখন দেখেন এটার নাম কি আসলো, দেখেন তো,
ইনভয়েস 1001, আগেটা কি ছিল এস্টিমেট, এটা কি হলো ইনভয়েস। এখন যদি আমরা একটু ব্যালেন্স শিটটা রিলোড দেই, কোথায় না না অ্যামাউন্ট তো বেশি ছিল না, 6000 সামথিং। না আসসালামু আলাইকুম। জি রাত্রে বলবো না, আমি ক্লাস আছি তো একটা, রাত্রে আপনাকে বলবো। আমার অ্যাকাউন্টস রিসিভেবল কই? প্রফিট মাইনাস দেখাচ্ছে স্যার 6134, কোথায়? মানে একটু নিচে প্রফিট ফর দ্য ইয়ার, এটা রানিং এর প্রফিট ফর দ্য ইয়ার, হ্যাঁ না অল ডেট তো দেওয়া আছে তো, অল ডেট দিলে তো অ্যাকাউন্টস রিসিভেবল এখানে আসার কথা, কোথায় গেল? মানে স্যার এই যে ইনভেস্টটা কি হইলেই মানে এই আচ্ছা 6134, এটা প্রফিট অ্যান্ড লসে এটা মাইনাস দেখাচ্ছে তাই তো? প্রফিট অ্যান্ড লসে মাইনাস দেখানোর কারণ কি বলেন দেখি? এটা আমার লস, লস হচ্ছে কেন? লস তো হওয়ার কথা না। স্যার আমি বলতে পারবো আচ্ছা এখানে যেটা হয়েছে কি, আপু আগে অনেকগুলো ট্রানজ্যাকশন করে রাখছে, একটু দাঁড়ান, এইটা আসবে হচ্ছে হ্যাঁ আচ্ছা এটা আসবে হচ্ছে নেট কারেন্ট অ্যাসেট, এটা না, আমার ইনকাম কই, ইনকাম স্টেটমেন্টের ইয়াটা আমার কতটুকু সেলস বা এক্সপেন্স এখন এটা খুব দেখা যাবে না না এখানেই দেখা যাবে। এখানে তো অ্যাকাউন্টস রিসিভেবল বলে একটা হেড ক্রিয়েট হবে, সেটা কোথায়? ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট দিস ইয়ার, এই বছরের ট্রানজ্যাকশন তো না? স্যার ডেটরসে থাকবে না কিন্তু ভাই তো 2274 টাকা রয়েছে। এই যে দেখেন এই আর্নিংসটা মাইনাস দেখাচ্ছে। আচ্ছা আর্নিংস মানে কি আপনার ইনকাম, ইনকামে অ্যামাউন্টটা আসছে কিন্তু এটা দেখাচ্ছে মাইনাস, এর কারণটা কি বলেন? হ্যাঁ লাভ হইতে পারে, ওটার মধ্যে ঢুকে প্লাস মাইনাস করে এর মধ্যে আসছে, এখন ওখানে আসছে, তার মানে কি আগের ট্রানজ্যাকশনগুলোতে কি ছিল, মাইনাসের পরিমাণ বেশি ছিল মনে হয় নাকি? আচ্ছা এনিওয়ে আমরা একটা জিনিস কি বুঝতে পারছি যে এটা ইনভয়েস ক্রিয়েট হওয়ার পরে আপনার ব্যালেন্স শিটে এটা পরিবর্তন হবে, এই অ্যামাউন্টটা কিন্তু ব্যালেন্স শিটে ঢুকবে, এস্টিমেট থাকা পর্যন্ত ব্যালেন্স শিটে ঢুকবে না। ওকে এখন আসেন, এইটা তো হচ্ছে আমি ইনভয়েস করলাম, ইনভয়েস করলাম মানে তার কাছে আমি প্রোডাক্টটা বিক্রি করলাম, বিক্রি করে তাকে আমি ইনভয়েস পাঠাইলাম, এখনও কি টাকা পাইছি? এটা বাকিতে বিক্রি হয়েছে তাই না? এখন যদি আমি এটাকে টাকা পেতে চাই তাহলে কি করতে হবে বলেন? স্যার এই ব্যালেন্স শিটটা না স্যার একটু দেখুন ক্লিক করলে হ্যাঁ ইনভয়েসটা পাঠাইতে হবে না না ইনভয়েস চলে গেছে, এখন উনি আমাকে টাকা দিবেন, আমার টাকাটা রিসিভ করতে হবে, টাকা তো এখনো পাইনি। ও আচ্ছা ইনভয়েস ক্রিয়েট না করে 7 করে দিয়ে দিচ্ছি, দাঁড়ান একটা মিনিট।
ক্লোজ করে দিলাম। এখন দেখেন আমার ইনভয়েস 1001 সেভ হয়ে গেছে এখানে। হ্যাঁ, ইনভয়েস 1001। এখন দেখেন এটার পাশে কি দেখাচ্ছে, রিসিভ পেমেন্ট। তার মানে এর কাছ থেকে কি টাকা পাওয়া যাবে। ঠিক আছে, যখন আপনার এই টাকাটা পুরোটা আপনি নিয়ে নেবেন তখন পাশে লেখা থাকবে ক্রিয়েট ইনভয়েস, মানে ওনার নামে আর কোনো বাকি নাই, ওনার কাছ থেকে টাকা পাওয়া যাবে। এখন ধরেন আপনি যখন পেমেন্ট রিসিভ করতে যাবেন, টোটাল ব্যাপারটা আরেকবার বুঝেন। আমরা এস্টিমেট করে ওনার নামে একটা ড্রাফট করে রাখছিলাম, উনি অর্ডার কনফার্ম করলো ভাই 5টার জায়গায় 3টা নিব, 3টা নিয়ে 3টা ওনার কাছে বিক্রি করে আমি ওনাকে ইনভয়েস পাঠাই দিছি। এখন আমাদের এখানে ডিফল্ট টাইম দেওয়া আছে কতদিন, 1 মাস, নেট 30। ওই যে মনে আছে কতদিন টাইম দেবো, ডিউ ডেট 1 মাস টাইম ওনার কাছে আছে। 1 মাসের মধ্যে উনি টাকা পরিশোধ করবে। যদি 1 মাসের আগে ওনাকে আমরা প্রথম যখন সেটিংস করছিলাম, রিমাইন্ডার সেটিংস করছিলাম মনে আছে, ডিউ ডেটের 3 দিন আগে একটা দিব, ডিউ ডেটের দিন একটা দিব, ডিউ ডেটের 7 দিন পরে একটা দিব। তো উনি ওনার যে ডেট, এই ডেটের 3 দিন আগে ওনার কাছে একটা ইমেল যাবে, ভাই টাকা দাও। ডিউ ডেটের দিন টাকা ইমেল যাবে, ভাই টাকা দাও। ডিউ ডেটের 7 দিন পরে যাবে যে তোমার 7 দিন পার হয়ে গেছে, টাকা দাও। তার মানে 1 মাস সময় আছে। এখন ধরেন উনি 1 মাসের মধ্যে আমাকে টাকাটা দিয়ে দিচ্ছে, ওকে, ধরেন 2 দিন পরেই দিয়ে দিচ্ছে। এখন দেখেন যখন আমি ওনার নামের পাশে রিসিভ পেমেন্টে ক্লিক করব, কোনো কাস্টমারের নামের পাশে রিসিভ পেমেন্টে ক্লিক করলে আমাকে আর কাস্টমারটাকে ডেকে আনতে হবে না, এখানে কাস্টমার অটোমেটিক্যালি থাকবে যার নামের পাশে ক্লিক করবে। ঠিক আছে, এখন পেমেন্ট ডেট কবে, আমরা প্রোডাক্ট নিচ্ছে, উনি আমাদেরকে বলছিল 1 তারিখ, টাইম ছিল 20 তারিখ, 20 তারিখের মধ্যে উনি জানাবে। ধরেন উনি 20 তারিখে কনফার্ম করছে, আমরা ওনাকে 21 তারিখে ধরেন ইনভয়েস করছি। এখন উনি টাকা দিচ্ছে আমাদেরকে ধরেন 23 তারিখে, দিতে পারেন না, 30 দিনের আগেই তো দিচ্ছে, তাই না? 23 তারিখে টাকা দিচ্ছে, এটা হলো আমার পেমেন্ট ডেট। পেমেন্ট মেথড কি হবে, টাকাটা উনি ক্যাশ দিচ্ছে, চেক দিচ্ছে না, ক্রেডিট কার্ডে দিচ্ছে না, ডেবিট কার্ডে দিচ্ছে। ধরেন উনি আমাদেরকে চেকে দিচ্ছে, একটা চেক পাঠিয়ে দিচ্ছে। এখন রেফারেন্স নাম্বার হিসেবে আমরা চেক নাম্বারটা দিতে পারি, এরকম একটা চেক নাম্বার উনি পাঠাইছে। এখন আমি এই টাকাটা ডিপোজিট করছি কোন ব্যাংকে, ব্যাংকটা আমার কোম্পানির ব্যাংকে আমি ডিপোজিট করবো না চেকটা, সেটা ব্যাংক অফ আমেরিকা হতে পারে, ওয়েলস ফার্গো হতে পারে। ধরে নিলাম আমরা ওয়েলস ফার্গোতে ডিপোজিট করছি, সেটা কবে করছি, 23/5 করছি। ঠিক আছে, এই হচ্ছে আমার ইনভয়েস। এখন ধরেন উনি যে চেকটা পাঠাইছে, এই চেকটা পাঠাইছে উনি 5,000 টাকার চেক, ওনার কাছে পাবো কত আমরা, টোটাল 6,213 টাকা। পার্শিয়াল পেমেন্ট হয় না অনেক সময়, যে ভাই আমি পুরোটা দিলাম না, এটা দিলাম, এটা বাকিটা তোমাকে আগামীকাল দেবো, হতেই পারে এরকম। যখন আমরা 5,000 টাকা চেক পাইছি, তখন আমরা এই যে অ্যামাউন্ট রিসিভড এই জায়গায় লিখবো 5,000, ওকে। 5,000 লিখে আমরা 7 ক্লোজ করে দিব। তার মানে উনি যে চেকটা পাঠিয়েছে, চেকটার অঙ্ক কত, 5,000 টাকা চেক পাঠিয়েছে। এই চেকটা আমরা ওয়েলস ফার্গো ব্যাংকে জমা দিছি কবে, 23/5 জমা দিয়ে আমরা এখানে 7 ক্লোজ করে দিলাম। ফরেন কারেন্সি ট্রানজাকশন, আপনার কি মাল্টি কারেন্সি অন করা? ওকে, যেটা তো নেওয়ার কথা, ইউ ক্যান অনলি ইউজ 1 ফরেন কারেন্সি পার ট্রানজাকশন। এখানে তো আসে নাই, ঠিক আছে। মাল্টি কারেন্সিটা অন করা না, লিঙ্কটা তো বুঝলাম।
আচ্ছা আমরা ফুল পেমেন্টটা দেখি, ফুল পেমেন্টটা দিলে কি আসে। ওয়ান ফরেন কারেন্সি, না ব্যাংক অফ আমেরিকা না, বলছে না ধরুন ওয়েলস ফার্গো দিলাম, দেওয়ার পরে ফুল পেমেন্ট দিলাম, তারপর এটা আসবে। কারণটা হচ্ছে এখানে বলছে মাল্টি কারেন্সি বা ট্রানজ্যাকশন, একটা মাল্টি কারেন্সি এখানে আমার কোথায় লিঙ্ক করা, মাল্টি কারেন্সি কোথায় লিঙ্ক করা, কোনো প্রবলেম দেখতেছি না। সেটআপ ডেবিট আর গো কার্ডলেস, না এটা তো না, এটা মাল্টি কারেন্সি থেকে টিক দেওয়া আছে নাকি, না এখানে তো নাই। সেম কন্ডিশন, এখানে প্রবলেমটা কোথায় হলো, না এখানে বলছে মাল্টি কারেন্সি, আপনি ফরেন কারেন্সি একবারই ইউজ করতে পারবেন। এখন তো আমরা এখানে মাল্টি কারেন্সিটা অন করছি ঠিক আছে, এখানে তো মাল্টি কারেন্সি ইউজ করি নাই আমরা। ইনভয়েস ডেট 5 না, এটা হচ্ছে 5 এস্টিমেট ছিল ওকে 6015। পেমেন্ট অপশনস, আচ্ছা এখানে এটা লিঙ্ক হয়ে আছে, হ্যাঁ এখানে লিঙ্ক হয়ে আছে কেন, এখানে মাল্টি কারেন্সি রিলেটেড তো কোনো বিষয় এখানে নাই দেখতেছি, হ্যাঁ নিচ্ছে না কেন। আচ্ছা আমরা একটা ইনভয়েস যদি ক্রিয়েট করি, ইনভয়েস থেকে অন্য একটা সাপ্লাই, অন্য একটা কাস্টমারে গিয়ে দেখি কি নেয় এটা। সেখানে কোথাও মাল্টি কারেন্সিতে আমরা ঠিক দিই নাই না,
Can only use one forensic per transaction. One foreign currency per transaction. ফরেন কারেন্সি তো একটাই, এখানে তো আর কিছু দেওয়া নেই। আচ্ছা দেখি একটু আপনার সেটিংসে গিয়ে দেখি। তো কোনো প্রবলেম দেখতেছি না। পেমেন্ট অপশন, এই যে এই জায়গাটাই প্রবলেম। এখানে এই পেমেন্ট অপশনটা এখান থেকে বাদ দিতে হবে। মানে এটা হচ্ছে মাল্টি কারেন্সির অপশন। হ্যাঁ, এই মাল্টি কারেন্সি অপশনের কারণে আপনার বলতেছে যে একটা ফরেন কারেন্সি আপনি একটা ট্রানজ্যাকশনের ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। এখানে আপনার দুইটা ইয়া দেওয়া আছে, এটা আমার এখান থেকে বাদ দিতে হবে। পেমেন্ট অপশন, তাই তো? সেটিংস, হ্যাঁ ওটা দেখছি আমি। কারেন্সি ব্রিটিশ পাউন্ড, এখানে তো আসলে তেমন কিছু করার নাই। দেখি হতে পারে, দেখি। You can only use one foreign currency per transaction. Foreign currency per transaction, foreign currency টা কোথায়? সত্য অ্যামাউন্টের সামনে আর কোথাও কিছু আছে?
আচ্ছা এই পিছনে আপনাদের কোনো ধারণা আছে এটা? আমি তো মাল্টি কারেন্সি সব চেক করে দেখলাম, এখানে তো ফিগারটা যে স্যার মানে কি অটোমেটিক দিয়ে দিছে এর সামনে না, এটা তো তার রেট অনুযায়ী তার কোয়ান্টিটি অনুযায়ী অটোমেটিক দিবে। মানে কি ওই যে ডলার সাইনের মধ্যে চিহ্ন দিতে হয়? না না না, চিহ্ন টিহ্ন কিচ্ছু দিতে হয় না। এখানে সেটিংসে কোথাও একটা প্রবলেম আছে। ওয়ান ফরেন কারেন্সি পার ট্রানজ্যাকশন, এখানে ফরেন কারেন্সি তো আমরা ব্যবহার করি নাই আসলে, তাই না? যেটা সেটিংসে কোথাও একটা প্রবলেম আছে দেখি। সেটিংসে স্যার সমস্যা আছে। আমাদের সব ক্লিক ক্লিক করে রাখছে ওটাই মানে শো করতেছে। সেটিংসে তেমন কোনো প্রবলেম আসলে নাই। এটা প্রবলেমটা কোথায় হচ্ছে একটু দেখি আর একবার। কারেন্সি অন দেখ না, মাল্টি কারেন্সি অন থাকতেই পারে, ওটা সমস্যা না। মাল্টি কারেন্সি আপনি অন না করলে কোনো মানে অন করলেও সমস্যা নাই যদি আপনি ওটা অ্যাপ্লাই না করেন। দেখি অন্য কোথাও কোনো সমস্যা পাই কিনা। এটা যদি আমরা 5,000 ডলারে দিতাম তাহলে আর যে 1,000 সামথিং থাকতো এটা কি হতো? এটা তার নামে আরও শো করতো, ব্যালেন্সটা শো করতো যতক্ষণ পর্যন্ত, এখানেই হ্যাঁ এখানেই যতক্ষণ পর্যন্ত এটা ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত তার ব্যালেন্স শো করতেই থাকবে। লেবার না। জি, দেখেন এই যে এখানে যে একটা অপশন আছে, এই যে আমরা যখন এস্টিমেট থেকে ইনভয়েসে কনভার্ট করতে গেলাম, ওখানে আমাদের অপশন দিল না যে পুরোটা করবা নাকি 50% করবা নাকি করবা। এই যে এটা অন থাকার কারণেই ওই অপশনটা আমরা পাইছি, এটা অফ থাকলে ওই অপশনটা আমরা পাইতাম না। ওকে, বাকিগুলা দেখি। না, এখানে আসলে আর কোনো বিষয় আমি দেখতেছি না। মানে সেটিংস রিলেটেড অন্য কোনো বিষয় আমি পাচ্ছি না এখানে। হ্যাঁ, আচ্ছা অন্য একটাতে আমি রিসিভ পেমেন্ট করি তো দেখি। না না, আপনি মানে করছেন, এটাও যদি করেও থাকেন এটা তো কোনো ব্যাপার না, প্রবলেম তো সলভ হইতে হবে, তাই না? সেম, ইউ ক্যান অনলি ইউজ ওয়ান ফরেন কারেন্সি পার ট্রানজ্যাকশন। কথাটা বলার অর্থ কি? আমরা তো এখানে অন্য কোনো কারেন্সি কিছুই ইউজ করি নাই, সেটিংসও দেখলাম সব ঠিক আছে। আচ্ছা, কাজ করি, আপনার এটা বলেন তো দেখি, আপনারটা থেকে দেখি। আসেন এই পাশে এসে লগ ইন করেন। দেখি একই প্রবলেম সবার হয় কিনা। আচ্ছা, যেহেতু আজকের ক্লাসটা একটু ইয়ে হয়ে গেল, আগামীকাল সন্ধ্যার পর একটা অনলাইন ক্লাস করতে পারবেন? পারবো স্যার। আপনাদের ক্লাস আছে কিন্তু 9:30 থেকে 9:30। আপনাদের 1 ঘন্টা হলেই হবে। হ্যাঁ, ধরেন আপনার 8টা থেকে 9টা করতে পারবেন। মানে আজকের ক্লাসটা একটু শর্ট হয়ে গেল না, তাহলে একটু 8টা থেকে 9টা যদি সময় দেন তাহলে ভালো হয়। কারণ এরপরে আর এই উইকে আমি সময় দেবো, অনলাইনে ক্লাসটা করলে না না শুনুন, মানে আপনি 18 দিনের জন্য ওই করে দেবেন। হ্যাঁ বুঝলি না,
কোনো ক্লাসের জায়গায় 19 ক্লাস করে দিতে হবে। ওটা আবার মাইনিং আছে। হ্যাঁ হ্যাঁ মানে আমি আপনাদের পরের ক্লাসেও নিতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছি যে একটা ক্লাস আগায় মানে পিছায় যাওয়া মানে আপনারা এক সপ্তাহ পিছায় যাবেন। কিন্তু আপনি যদি বলেন যে আজকের ক্লাসটা শর্ট হয়েছে, পরের ক্লাসটা আপনি এইভাবে পরেরটা মেক আপ করেন, আমি করতে পারবো, কোনো অসুবিধা নেই। আমি পরের ক্লাসে ই করতে হবে, কারণ আমরা তো এখনো এক্সপার্ট এই বছর হইনি, অনলাইনে করতে হবে। স্যার ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সাপোর্ট আসছে না। আপনার এটা এই নাম্বার তো আপনার কাছে, কোনটাতে দিব বলেন? ইমেলে দিব? না এটা নাম্বার কোনটাতে দিব বলেন? ইমেলও দিতে পারেন। ইমেল দেখেন, ইমেলটা খুলুন। আমরা তো এটা অনলাইনের মাধ্যমে ট্রেনিং দিচ্ছি না, আমরা এইটা না করে ম্যানুয়ালি করতে পারি, হার্ড কপির মাধ্যমে এটা করা যায় না। স্যার 0856 এক মিনিট বলতেছি। সেখান থেকে তারা করে দেয়। 0856 93 93। আচ্ছা, আপনি যেটা বলতে চাচ্ছেন যে অনলাইন বলতে মানে আমরা এখানে যেটা শিখতেছি সেটা হচ্ছে যেমন ট্যালি যেভাবে শেখায়, ওই সেলে যদি করা যায়, না, ওইটা হইলে তো আপনার তাহলে ক্লাউড অ্যাকাউন্টিং হইল না। ক্লাউডে যাবো, ক্লাউডে পরে যাবো, আগে শিখে নেবো, তারপরে ক্লাউডে যাবো। না, এইটা আসলে আপনার ওই বইপত্রে হাতে কলমে হবে না, এটা একদম ডিরেক্ট, এখানে যা হচ্ছে এটা প্র্যাকটিক্যাল। ওকে, স্যার হ্যাঁ স্যার এই কন্টিনিউ করতে হচ্ছে। ট্যালি হয়ে গেছে, প্রথম অনেক আশা করি স্যার আমার কাছে প্রবলেম না হয় তাহলে তো হ্যাঁ এখানে কন্টিনিউ করবো, অসুবিধা নেই। কন্টিনিউ করে স্যার শেষ করি। আগে ওকে, আমরা একটু আবার আচ্ছা আপনারটাতেও সেম জিনিস, এখন দেখি এখানে আবার এক সেম প্রবলেম হয় কিনা। অ্যাডামক নেট 90, ইনভয়েস ডেট ধরলাম 21 তারিখ। ওকে, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এইটা একটাই ধরি আপাতত, হ্যাঁ 5টা দিই। এটার ভ্যাট দিচ্ছি হচ্ছে স্যার 15% 15% দিব, 15%। আচ্ছা, এইটা এই পর্যন্ত কি বুঝতে পারলেন সবাই? ওই ইটা সেটিংসটা আমি প্রথম একটু বুঝতে পারিনি, যে নেভিগেশন করতে হবে তো বাফার্স থেকে, আর উপর থেকে করতে হবে। এখানে হচ্ছে আপনার যাবতীয় সেটিংস, আর এই যে বাম পাশের এটা হচ্ছে আপনার যাবতীয় ফাংশনাল কাজ। ফাংশনাল কাজ, হ্যাঁ। আমরা আগে কাজ করেছি হচ্ছে সেটিংস নিয়ে, আগে সেট আপ করে নিচ্ছি, নেওয়ার পর আমরা এখন এই ফাংশনে আসছি। ফাংশনে এসে আমরা প্রথম কাজ করতেছি হচ্ছে কাস্টমার নিয়ে। কাস্টমার অপশনে একটা এস্টিমেট বলে একটা অপশন আছে, এটা সব জায়গায় কাজে লাগবে তাও না, আপনি না করলেও কোনো সমস্যা নেই, বাট আমি দেখাইলাম। ওই এস্টিমেট থেকে এটাকে ইনভয়েসে কীভাবে কনভার্ট করবেন সেটাও আমি দেখাইলাম। এখন নতুন একটা ইনভয়েস কীভাবে করবেন সেটাও দেখাচ্ছি। ইনভয়েসে ক্লিক করলে আপনি এই পেজটা পাবেন। ইনভয়েস মানে কি, আগে উনি কোনো রিমাইন্ডার দেন, উনি সরাসরি বলছে ভাই আমার এই প্রোডাক্টটা পাঠিয়ে দেন। ওকে, সেক্ষেত্রে আমাদের কাস্টমারের নাম হচ্ছে ধরেন এই যে হ্যান্সি ক্রাউন, এস্টিমেট অ্যাপ্রুভ। যখন আপনি এটাকে মানে যদি সেন্ড করেন, এস্টিমেট সেন্ডের অপশন আছে না, সেন্ড করলে অ্যাপ্রুভ হয়ে আর না হলে তো এটা এস্টিমেটটা তো আসলে ক্লায়েন্টের অপশন না, এস্টিমেট হচ্ছে আপনার অপশন, এটা আপনি অ্যাপ্রুভ করবেন বা আপনি সরাসরি ইনভয়েসে ক্রিয়েট করবেন। ওকে, আচ্ছা ধরেন এখানে নেট 90-র জায়গায় আমি নিলাম নেট 15, 15 দিনের মধ্যে টাকা দিবে উনি, ঠিক আছে। এখন আমার ইনভয়েস ডেট কবে, ইনভয়েস ডেট ধরলাম আমি 1 তারিখ, 1 তারিখে করছি, উনি 16 তারিখের মধ্যে টাকা দিবেন। এখন আমার প্রোডাক্ট কী কী কিনছে আমার কাছ থেকে, প্রোডাক্ট কিনছে ধরেন না এটা হচ্ছে সোশ্যাল সার্ভিস না, এটা সার্ভিস। প্রোডাক্ট এই যে সার্জিক্যাল ইকুইপমেন্ট, এটা উনি কিনছেন আমার কাছ থেকে 5টা। ওকে, ভ্যাট ধরলাম আমি 5% দিয়ে আমি এখানে 7 ক্লোজ করে দিলাম। এটা আমার একটা ইনভয়েস 1, 2, ইনভয়েস নাম্বার 2, মানে আমি 2টা ইনভয়েস করছি। এই ইনভয়েসগুলো আমি পাবো কোথায়, সেলসে গিয়ে, অল সেলসে গেলে ইনভয়েসগুলো পাবো। এখানে দেখেন কোথা ছিল যে হ্যান্সি ক্রাউনের নামে একটা,
আর হচ্ছে ইনভয়েস পাশে লেখাই আছে, কিন্তু ইনভয়েস নাম্বার দেয়া আছে, হ্যাঁ। জি আর এই আগেরগুলোতে দেখাচ্ছে না কেন, আগেরগুলো ছিল আমার ইম্পোর্ট করা, ওখানে ইনভয়েস নাম্বারটা দেয়া ছিল না, আচ্ছা ঠিক আছে। আর পরে দুটো দেখাচ্ছে, কারণ হচ্ছে এই দুইটা আমার ইনভয়েস নাম্বার দেওয়া আছে। এখন সবগুলো দেখেন রিসিভ পেমেন্ট, তাই তো, মানে আমি এখন এটা বাকিতে বিক্রি করেছি, আমি এখন যে ডেট দিছি ওই ডেটের মধ্যে উনি আমাকে টাকা দিবে। এখন যদি ধরেন আমি এইটার রিসিভ পেমেন্টে যাই 1001-এর, এখান থেকে যদি পার্শিয়াল পেমেন্ট হয়, ধরেন এই 4000 টাকার মধ্যে উনি আমাকে পেমেন্ট করতেছে 3500, বাকি 500 টাকা আগামীকাল দিবে, ওকে। আমি এখানে লিখবো আমি 3500, নিচে লিখলেও হবে, বাট আমরা সবসময় রিসিভ অ্যামাউন্টের ঘরে লিখবো 3500, এটাকে আমি 7 ক্লোজ করে দিব। ওনারটাতে হয়েছে, আপনারটাতে হয় নাই, আপনারটাতে কোথাও একটা ঝামেলা আছে, ওটা আমি বের করে দিব, আপনাকে অসুবিধা নেই। স্যার পেমেন্ট মেথড লিখবেন না পেমেন্ট দিই নেই, এই এগুলো আগে বলবেন না। স্যার আরেকবার ইন্ডেক্ট করুন স্যার সরি দেখেন, একটা পেমেন্ট মেথড দিন, এটা উনি কীভাবে টাকা দেবে এটা না দিয়ে আমি রেকর্ড কমপ্লিট করে ফেলছি, ওকে। 1 2 3 4 ধরেন এটা আমি চেক নাম্বারটা রেফারেন্স হিসেবে দিলাম, আমার এই যে ব্যাঙ্ক অফ আমেরিকায় টাকাটা আসবে, ওকে। এটাকে আমি 3500 টাকা আমি রিসিভ পেমেন্ট করে 7 ক্লোজ দিয়ে দিলাম, হ্যাঁ। এখন দেখেন হয়ে গেল, এইটা আমার রিসিভ পেমেন্ট, হ্যাঁ। আর একটা হচ্ছে আমার 1001, এটা পার্শিয়ালি পেইড লেখা আছে, দেখছেন, হ্যাঁ পার্শিয়ালি পেইড। এখানে কি আছে, 500 টাকা ডিউ আছে এখনো, জি যার মানে যতক্ষণ ওনার পেমেন্ট পুরোপুরি ক্লিয়ার হবে না ততক্ষণ পর্যন্ত ওনার ওখানে ওই অঙ্কটা দেখা দিয়ে থাকবে, বাকি অঙ্কটা রিমেনিং অ্যামাউন্ট, ঠিক আছে। আবার আমি রিসিভ পেমেন্ট করি, উনি ধরেন একদিন পরে টাকা দিচ্ছে, আগের ডেট কত ছিল, 1/5 ছিল, আচ্ছা ধরলাম উনি 16 তারিখে টাকা দিচ্ছে, ওকে। মানে লাস্ট ডেটে হ্যাঁ, এই টাকাটা দিছে কত, চেকে দিচ্ছে, ওই একই সেম ব্যাংকে দিচ্ছে। রেফারেন্স নাম্বার আমরা যে কোনো কিছু একটা দিতে পারি, মানে চেক নাম্বার যা থাকবে, অথবা আপনার যেটা উনি ওয়ার্ক অর্ডার দিচ্ছে সেই নাম্বারটাও ইউজ করতে পারি, কোন ওয়ার্ক অর্ডার রেফারেন্স আমি টাকাটা পাচ্ছি, ঠিক আছে। 7 ক্লোজ দিলাম। স্যার ওই যে ওয়ার্ক অর্ডারের উপরে যে ওই যে নাম্বারগুলো লেখা থাকে ওইগুলা আসলে এগুলোর মধ্যে ইউজ করলে মানে নিজের ট্র্যাকিংটা একটু ভালো থাকবে। হ্যাঁ, এটা আপনি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আপনার উপরে, আপনি কীভাবে কোনটা ইউজ করতে চাচ্ছেন, ওকে। আচ্ছা, ইনভয়েস 1001 আমাদের ফুললি পেইড হয়ে গেছে। তাহলে যদি কোনো ক্লায়েন্ট আমাকে পেমেন্ট দেয়, তাহলে সেই পেমেন্টটা আমি কিভাবে রেকর্ড করব, এটাকে আমি বুঝতে পারলাম। মানে ওনার নামে একটা অবশ্যই একটা ইনভয়েস থাকতে হবে, না হলে তো আর পেমেন্ট দিবে না। ওই ইনভয়েসের এগেনস্টে আমরা রিসিভ পেমেন্ট করব, জাস্ট পেমেন্টটা রিসিভ করব, বুঝতে পারলেন। এখন ধরেন বিক্রি করলাম, টাকাও পাইলাম, টাকা তো ফুল পাই না, তখন কি হবে? ফুল পানি সেটা তো দেখাইলামই। আচ্ছা, এই নিচ থেকে 2 নম্বরটা, ওই যে ক্লোজ নিচ থেকে 2 নম্বর, হ্যাঁ। এই যে অ্যাডাম, হ্যাঁ, এটা এখানে ক্লোজ দেখো 70,000 টাকা। এটা কি আগের বছর না? এই না না, আপনার টোটাল বিল ছিল, টোটাল ইনভয়েস ছিল 4000 টাকার ইনভয়েস, তার মধ্যে 3500 টাকা উনি দিয়েছে, 500 টাকা দেয় নাই, 500 টাকা বলছে পরে দিব। এই 3500 টাকার মাইনাস অ্যামাউন্ট শো করতেছে, ওকে। এরপর উনি 500 টাকা দিচ্ছে। এখন দেখেন ওনার এই ফুল 4000 টাকা আমরা কোনটার এগেনস্টে করছি, 1001 ইনভয়েস 1001, এই 4000 টাকার এগেনস্টে আমরা এই দুটা পেমেন্ট পাইছি। এখন দেখেন এটা পুরোপুরি পেইড হয়ে গেছে, বুঝতে পারলেন, বুঝেন নাই। আরেকটা দেখাই, স্যার হ্যাঁ। প্রথমে তো এই যে 4,000 টাকা বছর হইল, ভাউচার না, ইনভয়েস হয়েছে, হ্যাঁ। 4,000 টাকা পেমেন্ট করে দিবি, না ওই ধাপে ধাপে পেমেন্ট 107,000 105,000 আমাদের সেই ট্রানজাকশন। এই যে এই দুটো ট্রানজ্যাকশন হচ্ছে সেই দুটো ট্রানজ্যাকশন, এই যে এই দুটাতে রেফারেন্স নাম্বার কি দিয়েছিলাম আমরা, দেখেন এই দুটো রেফারেন্স নাম্বার দিয়ে এই দুটো দেখেন মাইনাস দেখাচ্ছে, এই মাইনাস দুটো মিলে এখানে প্লাস হয়েছে। প্লাস ও ক্লোজ দেখাচ্ছে কেন? ক্লোজ লেখা আসছে না। ক্লোজ মানে এই পর্যন্ত বিল ক্লিয়ার, তার আগ পর্যন্ত এই 500 টাকার আগ পর্যন্ত কিন্তু এই জায়গায় দেখাইছি কি পার্শিয়ালি পেমেন্ট, আপনাকে দেখালাম না একটু আগে, পার্শিয়ালি পেমেন্ট 500 টাকা ডিউ। এই 500 টাকা ডিউ দেওয়ার পর এইটাও ক্লোজ হয়েছে, এইটাও ক্লোজ হয়েছে, এটা পেইড হয়ে গেছে। ক্লোজ বলতে বুঝছি কি মানুষের সাথে আমার লেনদেন শেষ, মানে না না, ক্লোজ বলতে ওইটুকু লেনদেন শেষ, কিন্তু এইটা পেমেন্ট করার আগ পর্যন্ত কিন্তু এখানে আপনি আবার দেখাই আপনাকে। বুঝতে পারছি। এটা আমাদের আবার যদি উনি আবার ইনভয়েস করে সেই ইনভয়েসের অ্যামাউন্ট কি এর সাথে এসে যোগ হবে না সিকুয়ার ইনভয়েস? না, ওটা ইনভয়েস আলাদা হবে, মানে প্রত্যেকটা ইনভয়েসে আলাদা হবে? প্রত্যেকটা ইনভয়েস আলাদা হবে। পার্টির
পার্টির যেমন আমার নামে যদি সুমনের ইসে একটা লেদার আছে, সেই লেদারের ইনভয়েস প্রথম ইনভয়েসে ছিল এটা হুম। পেমেন্ট শেষ। হুম পরে আরেকটা ইনভয়েস করছে, হুম ওটা শেষ হলে হুম তখন আরেকটা আসছে, এরকম ডিউ আছে, কাটাকাটি হচ্ছে, হুম। ডেবিট ক্রেডিট হচ্ছে। এইভাবে কি সিরিয়ালি পুরো ডাটাটা যখন নিব যে ওই পার্টিটা সুমন যে পার্টিটা হ্যাঁ এই পার্টিটার আপনার কথা পুরোটা কিভাবে? আপনার কথা আমি বুঝছি, তখন আপনাকে যেতে হবে কাস্টমারে, হুম। পার্টির নাম দিয়ে সার্চ করতে হবে। পার্টির নাম রাইট, এই পার্টির নাম দিয়ে সার্চ করলে ধরেন এই যে অ্যাডামক, হ্যাঁ, এর নামে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু ওর দেখেন ওর এখন পর্যন্ত যা যা হয়েছে সব কিন্তু ওর নামের এগেনস্টে শো করতেছে, টোটাল ট্রানজ্যাকশন এক বছরেরটা পুরোটাই পাওয়া যায়। পুরোটাই পাওয়া যাবে। মানে আগের জেনের সাথে নতুন ট্রানজাকশন, আবার আগের জেনের সাথে নতুন পেমেন্ট রিলেটেড। হ্যাঁ, ওইটা হচ্ছে ওই যে আপনার ডেবিট ক্রেডিট ব্যালেন্স এরকম হতে থাকবে, তার নামের এগেনস্টে যা খোঁজ করতে হবে আপনাকে, কারণ পার্টিতে ফার্স্ট বুঝতে পারছেন? আর এখানে আপনি ওই সেলসে গিয়ে পাবেন হচ্ছে, এখানে এই ওভারভিউতে অল সেলসে পাবেন আপনি হচ্ছে ধরেন গত এক মাসের টোটাল ট্রানজ্যাকশন, মানে এটা একটা সামারি। এখানে কোনো সিরিয়াল নাই কার পরে কে নেয়, আপনি যেটা ট্রানজ্যাকশন করতেছেন সেটা তারপরে পরে বসে যাচ্ছে। বাট আপনি যদি কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে কোনো কাস্টমারের ক্ষেত্রে তারটা জানতে চান, তাহলে এই যে কাস্টমারে ঢুকে তার নামের উপর ক্লিক করলে তার লেজারটা আপনি পেয়ে যাবেন। এই যে 30 দিনের মধ্যে যে পেমেন্ট করতে হবে এটা তো একটা কন্ডিশন দেওয়া। জি এই ভার্সনে জি, যদি না না হলে একটা রিমাইন্ডার যাবে তার কাছে। আপনি যখন এই যে শুরুতে যখন সেটিং করছেন, পার্টির ইনভয়েসটা ক্যান্সেল হবে না না। না, ইনভয়েস কেন ক্যান্সেল হবে? কারণ সে তো পেমেন্ট দেয় নাই, পেমেন্ট না দেওয়া পর্যন্ত ওই ইনভয়েস থেকেই যাবে। কতদিন পর্যন্ত আমি এই মালটা রেখে দিতে পারবো? সেটা আপনার ইচ্ছা, আপনি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট যতদিন রাখবেন। ধরেন নর্মালি 1 বছর পার না হলে তো আমরা ব্যাড ডেপ ধরি না, তাহলে আমি মালটা সেল করছি, কলমটা সেল করলাম, হুম সেল করার পরে সে অর্ডার দিলে সব প্রসেস শেষ, কিন্তু মালটা এখনো সে পেমেন্টের কারণে মালও নেই, কিন্তু এই পেনটা তো আমি এনে রাখছি। না, আপনি তো তাকে বিক্রি না হলে, তার কাছে প্রোডাক্ট না গেলে আপনি ইনভয়েস কেন করবেন? আপনি বলতে চাচ্ছেন তার নামে আপনার ইনভয়েস করছেন, সে মালও নেয় না, প্রোডাক্ট তার কাছে যাওয়ার পরে না আপনি এখানে রেকর্ড করবেন যে ইনভয়েস হয়েছে। এখানে যা ঘটতেছে, এখানে আমরা যেটা করতেছি কুইক বুকে, এগুলো কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা রেকর্ড করতেছি, অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আমরা রেকর্ড করতেছি। যখন প্রোডাক্ট ওনার কাছে চলে গেছে, ওনার নামে ইনভয়েস হয়েছে, তখন আপনি রেকর্ড আমি করবেন। চিন্তা করলাম এটি সলভন করতে না 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 না, এটা হচ্ছে আপনি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট, এটা ঘটনা ঘটার পরে আপনি, যেহেতু 30 ডেজ সে অর্ডার দিচ্ছে, তো 30 ডেজের মধ্যে সে নিবে না। জি জি, যখনই 30 ডেজের ভিতরে সে মালটা নিচ্ছে না, আমি তো মালটা ওনার অর্ডারের জন্য তাকে আড়াই ঘন্টা থেকে অর্ডার দিয়ে মালটা আনছি। এই জন্যই আপনি করবেন এস্টিমেট। উনি যখন এখনো কনফার্ম করে নাই, তখন যতক্ষণ প্রোডাক্টটা যায় নাই, আপনি ততক্ষণ এস্টিমেট করে বসে থাকবেন। পেমেন্ট উনি দিয়ে দিল, দিয়ে দেওয়ার কতদিনের পরে আমি দিতে পারবো মালটা? এরকম কোনো কন্ডিশন না, এরকম কোনো কন্ডিশন নাই, আমি ওটা ওই ব্যাপারে যাচ্ছি আপনার কাছে। হুম, বলেন। 4,000 টাকা 3,500 টাকা দিয়ে দিলাম, রিসিভেবলের যে একটা আছে একটু দেখাবেন। আচ্ছা আচ্ছা, রিপোর্টে তো এটা আসবে। আসছে? স্যার, এখন কি অবস্থা? দেখুন। আপনার অ্যামাউন্ট কত ছিল? হ্যাঁ? আচ্ছা, দাঁড়ান, 4,000 টাকা। 4,000 টাকা ছিল না? 4,000 টাকার কোনো অ্যামাউন্ট কি এখানে পাইছি আমরা? আচ্ছা, 4,000 টাকার অ্যামাউন্ট তো থাকবে না, কারণ আগের তো ব্যালেন্স আছে। ব্যাংকে তো যোগ হয়েছে 4,000 টাকা। হ্যাঁ ব্যাংকে হ্যাঁ, আচ্ছা, আপনি একটা জিনিস দেখেন, এই যে ব্যাংকে কত আছে? 14,000 টাকা আছে, তাই তো? আগে 10 ছিল। আগে 10 ছিল, তাহলে ব্যাংকে টাকাটা আমরা পাইছি। কারণ ব্যাংকে যদি টাকা পাই তাহলে আমাদের এটা এটা তো আসলে রিসিভার থাকার কথাই। এটা রিসিভেবল থাকবে না তো, কারণ আমরা তো অ্যাকাউন্ট পেমেন্ট রিসিভ করে ফেলছি। ফুল টাকাই তো নিয়ে নিছি। রাইট। আমি ভাবছিলাম যে স্যার 3500 পর্যন্ত একটু দেখ। না না না, এটা এখন ওটা আগে ছিল, ওটা আমি একটু ভুলে গেছিলাম আগে দেখাতে, ওটা আগে ছিল। যেহেতু আমরা এখন ফুল টাকা রিসিভ করে ফেলছি, এত রিসিভেবল বলে কিছু নাই, টাকা তো পেয়ে গেছি, যদি আমার 500 টাকা বাকি থাকতো ব্যাক অফ সাইজ থাকতো। রাইট রাইট, আমি স্যার এরকম দিয়া দেখবো যে কি করে হ্যাঁ অবশ্যই এগুলো প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করবো। আচ্ছা, এখন দেখেন যারা পেছনের দিকে আছেন একটু বোর হচ্ছেন মনে হয় না? ঠান্ডা লাগতেছে। না বুঝতে পারলে একটু একটু বড় হবে। ফ্যান বা একটা কিছু অফ করে দেন না, ঠান্ডা লাগতেছে। এখন
এই পর্যন্ত কে কোথায় বুঝেন নাই বলেন? তাহলে তো এগুলোই বুঝি নাই কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে। দেখেন না কি করে। আমি তো ওই যে আপনি এইটার যে ঘটনাগুলো সব ঘটনা সব সহজ, কিন্তু আপনার অ্যাকাউন্ট খোলাটাই করি ফেসবুকে। ওই যে আপনি যখন ফেসবুকে অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন, নিজে নিজে সব করতে পারবেন। আমার আপনি কি অ্যাকাউন্ট করতে পারবেন? করার কথা। এই আপনি ওই বসে বসে ই করলে পরে টার্ম করলে জানা থাকলে পরে আপনি সব সফটওয়্যারেরই একই দাম, একই সিস্টেম। ওই সিস্টেম হচ্ছে কিন্তু অ্যাকাউন্টটা ওপেন করা। আমি একটা ইউকের ফোন নাম্বার দিয়ে তো আমি মাথা ঘুরতে আমি শুরুতেই পারিনি, বুঝছেন? সেটা হচ্ছে কি যে আমার ল্যাপটপটা নষ্ট ছিল, তো ল্যাপটপটা কতদিন আসছে। বললেন স্যার, আমাদের এক সপ্তাহ ধরে কিন্তু স্যার তো তারিখ তারিখে না থাকলে তো স্যার এই না। অ্যাকাউন্টটা ওপেনই করতে পারি, অ্যাকাউন্টে ওপেন করতে পারেন নাই? তাহলে আমি কিভাবে করবো? আমার কাছে এইগুলো সহজ, জি। কারণ আমি বিভিন্ন সফটওয়্যার সম্বন্ধে আমার মোটামুটি ধারণা আছে। আচ্ছা, ট্যালি আছে, ওরাকল আছে, সেজ আছে, 7-8টা সফটওয়্যার আমার সেই জন্য আমার ডাটা প্রসেসিং এর সমস্যা নেই। সমস্যা হচ্ছে ফেসবুকে আমি যেটা বুঝলাম, এই গত একদিন বসছিলাম আর কি, আচ্ছা, যে ওই অ্যাকাউন্ট ওপেন করে করছি। ওকে, আর এই যে ট্রানজাকশন যেটা বললাম, যে এটা কি হলে কি হবে, সেই জন্য আমি জানি না ঘটনাটা হলো। বুঝছি। মানে আপনি অ্যাকাউন্টিং নিয়ে অনেকদিন কাজ করছেন, তো অ্যাকাউন্টিং প্রিন্সিপাল নিয়ে আপনার কোনো সমস্যা নাই, প্রবলেম হচ্ছে যে এটা ওপেন করাটা, তাই তো? বিরক্তিকর। আচ্ছা ঠিক আছে, আমি একটা অ্যাকাউন্ট ওপেন করে আপনার গ্রুপে শেয়ার করবো না, ওই দুইটা আপনার জন্য একটা, দুইটা ওপেন করে শেয়ার করবো না, আপনার দুইজন দুইটা ইউজ করবেন, ঠিক আছে? শুধু আপনারটাও সেম। আচ্ছা, নো প্রবলেম। আজকে আমি ক্লাস শেষে একটা ভিডিও শেয়ার করবো ফার্স্ট, সবার প্রথমে। সেটা হচ্ছে, এটা আমি আগেও দিছিলাম, ওই যেটার কথা বলছি যে কুইক বুক কীভাবে ফাংশন করে। 20 মিনিট একটা ভিডিও, ধৈর্য ধরে 20টা মিনিট দেখবেন, এটা কি লেখা আপনার কিছু আছে? শিখতে হবে না। কি লেখা আছে? কুইক বুক কীভাবে ফাংশন করে এটাই লেখা আছে। পাইনি। আমি এটাই দিয়ে দিব আপনাদেরকে, ওকে? এটা আগে দেখবেন, দেখার পরে আমার গতকাল বা তার আগের একটা ভিডিও আছে, আমি ওইটা আপনাদের সাথে শেয়ার করে দিব, অথবা আপনাদের ক্লাসের ভিডিওটাই আমি শেয়ার করে দেবো। আপনাদের ক্লাসে আমি একটা অ্যাকাউন্ট ওপেন করছি না ইউকে নাম্বার দিয়ে, ওটাই আমি শেয়ার করে দেবো, ঠিক আছে? যে একটা ইউকে নাম্বার ওয়েবসাইটে গিয়ে কিভাবে লিঙ্কটা রাখবেন, কিভাবে ওই ইউকে নাম্বার দিয়ে ওপেন করবেন, এটা শেয়ার করে দেবো। আচ্ছা, আপনাদের জন্য এটা করতে হবে না, আপনাদের জন্য একটা আমি করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, কি আসে না? কোড আসে না? সে নাম্বারের লিঙ্কটা রাখছেন? তা নাম্বারের লিঙ্ক না থাকলে কোড আসবে কোত্থেকে? ওই নাম্বারের লিঙ্কটাই, ওই নাম্বার যে ওয়েব লিঙ্ক, ওই লিঙ্কটাই হচ্ছে আপনার নাম্বার। ওই লিঙ্কটা কপি করে আপনাকে রেখে দিতে হবে। যখনই কোড যাবে তখন ওই লিঙ্কটা পেস্ট করে ওই সাইটে যে দেখতে হবে যে কোডটা আসছে কিনা। ওই যে আপনার পাশে বসে আছে আপা, উনি কিন্তু এইভাবে কোডটা নেয় প্রতিদিন। ওনার কাছ থেকে দেখেন কিভাবে কোডটা নেয়, তাহলেই তো হয়, ওকে? হ্যাঁ, না, এক জিমেল দিয়ে হবে না। হ্যাঁ, ফেসবুকের অরিজিনটা কিভাবে জানা যাবে? ওই ফাংশন থেকে সব বোঝা যাবে। আপনি যেটা পাঠাবেন, আমি অরিজিন থেকে শুরু করতে চাই। হ্যাঁ, আপনি ফার্স্ট ভিডিওটা দেখেন। ফার্স্ট ভিডিও দেখলে হবে কি, কোন অপশন কিভাবে ফাংশন করতেছে এটা আপনি দেখলেই বুঝবেন, ওকে? আপনি জাস্ট এটা দেখেন, দেখলে আপনার হবে কি টোটাল কুইক বুকের একটা ওভারভিউ আপনার মাথায় ঢুকে যাবে। তখন যেটা হবে, তখন আমি যেটা বলতেছি, আপনি তো অ্যাকাউন্টিং জানেন, আপনি জাস্ট ওটার সাথে রিলেট করতে পারবেন, তখনই দেখবেন আপনার কাছে মজা লাগতেছে। আচ্ছা, আমার স্যার একটা প্রশ্ন। বলেন বলেন। আমি শুনছি মানে করার পরে একটা নাকি গিট তৈরি করতে হয়, মানে একটা প্রোফাইল তৈরি করতে হয়, হ্যাঁ। মানে ফাইবার দিতে হয়। Right. প্রোফাইল তৈরি করতে হয় কাজ। এটা আমি দেখাবো তো, আমি শেখাবো তো। ফাইবারের ক্লাস হবে তো। এগুলো আসবে এই কুইক বুক শেষ হওয়ার পরে ফাইবারের ক্লাস আসবে। তখন আপনি, ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেসে আপনি কিভাবে, মানে ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে আপনি একটা দোকান খুলবেন,
ঠিক আছে? দোকান মানে আপনার অ্যাকাউন্ট। সেই দোকানে আপনি একটা প্রোডাক্ট তুলবেন, এই প্রোডাক্টের নাম হচ্ছে গিগ। ঠিক আছে? মার্কেট প্লেসে বসে আপনি একটা দোকান ওপেন করবেন, দোকান ওপেন করে আপনি একটা প্রোডাক্ট সাজায় রাখবেন, মানুষ ওই গিগ দেখে আপনার কাছে নক দিবে যে ভাই এটার দাম কত, বা এটা কেমনি কি কাজ করে। আমি লেখা যায় $5, $10 অনেক বাংলাদেশে, ইন্ডিয়া, পাকিস্তানে প্রচুর। হ্যাঁ, এখন আপনি আপনার গিগ মানে বলতে চান প্রোডাক্ট, এই প্রোডাক্টের দাম লিখছেন আপনি $5, ভাই আমি এই কাজ করে দিব, একটা ব্যাংক রিকনসিলেশন করে দিব, আমার $30 দিতে হবে। এই ব্যাংক রিকনসিলেশনটা হচ্ছে আপনার প্রোডাক্ট। ব্যাংক রেজিস্ট্রেশন কয়টা দেয়? একটাই? এইটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, সে তার কতগুলা কয় মাসের রিকনসিলেশন আছে, কীরকম আছে। মাস হইতে? হ্যাঁ, এরকম দেয়। আমি 1 বছরটা দিতে? 1 বছরেরও দিতে পারি। আবার এমন হয়, যেমন আমরা একটা ইয়ে পাইছিলাম, এই আপা এদিকে শোনেন, আমি একটা পাইছিলাম যে ইউএসের একটা মেয়ে, ও হচ্ছে মানে এটা আমার এক কলিগ পাইছিল আর কি, ইউএসের একটা মেয়ে, ও হচ্ছে একটা ইউনিভার্সিটিতে পড়ে, ওদের ইউনিভার্সিটিতে কুইক বুকস একটা টপিক আছে অ্যাকাউন্টিংয়ের পাশাপাশি। সে একটা অ্যাসাইনমেন্ট দিছে, ওই অ্যাসাইনমেন্টটা সে করতে পারছে না, তো এটার জন্য সে ফাইবারের লোক খুঁজতে যে আমার এই অ্যাসাইনমেন্টটা কে করে দিবে। হ্যাঁ, এটা আমাদের এক খুব ক্লোজ ভাই, বড় ভাই, উনি এই কাজটা পাইছিল আর কি। ঠিক আছে? তো উনি এভাবে মানে কাজ করে দিছে, এইরকম অনেক কাজ পাবেন। বলেন। আরেকটা কথা, মানে এটা আপনার জানার জন্য যদি হুম, আপনি বলেন। বড়টা প্রাথমিক কিনা, মানে আসলে কি আমরা প্রত্যেক কাজ করতে পারবো, মানে আমরা আচ্ছা, এখানে রিয়েলিটিটা আপনাদেরকে বলে দিই। রিয়েলিটি হচ্ছে আপনি কুইক বুক শেষ করার পরেই বা ক্লাউড অ্যাকাউন্টিং শেষ করার পরে, আজকে শেষ করছেন, কালকে থেকে আপনার প্রতি লোকজন হুমড়ি খেয়ে পড়বে, কাস্টমার একেবারে ভিড় ব্যাপারটা এরকম না। এরকম। ঠিক আছে? যেমন ধরেন একটা গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে যার বাজেট কম, সে চিন্তা করে আমি একটা নতুন ছেলেকে দিয়ে কাজ করে নিই, নতুন ছেলের টাকা চাহিদা কম, ডিজাইনটা মোটামুটি কাছাকাছি গেলেই চলবে। হ্যাঁ, বাট অ্যাকাউন্টিংয়ের ব্যাপারটা হচ্ছে কি 0.001% ডিফারেন্সে আপনার অ্যাকাউন্টস মিলবে না। তো সবাই চায়, এবং অ্যাকাউন্টস মানে কি, অ্যাকাউন্টস হচ্ছে একটা কনফিডেন্সিয়াল একটা ইনফরমেশন। এটা কেন বলি, আপনার প্রসঙ্গে আসতেছি। ধরেন আমি রিসেন্ট বলতে কিছুদিন আগে একটা বাংলাদেশের একটা কী বলে এটাকে, একটা ক্লাব লিমিটেড কোম্পানি, ক্লাবগুলো কি ঢাকা ক্লাব লিমিটেড এরকম না, অমুক ক্লাব লিমিটেড এরকম না, একটা ক্লাবের একটা ধরেন তারা কুইক বুক ইউজ করে। তো তাদের একটা কাজ, আমাদেরই খুব ক্লোজ একজন কাজটা নিয়েছেন, আমি তার সাথে কাজ করেছি। এই কাজ করতে যেয়ে আমি কি করলাম, তাদের সব চার্ট অফ অ্যাকাউন্ট আমাকে দিতে হলো, তারা কোন কোন খাতে টাকা লেনদেন করে, তাদের হেড কি কি, আমি কিন্তু সব জানি এখন, তাই না? এটা কি একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন না? তারপর তাদের কোন কোন খাতে, তাদের ব্যাংক ট্রানজ্যাকশনে তাদের কীরকম লেনদেন হয়, ভলিউমটা কি, কোন ব্যাংকে কোন অ্যাকাউন্টে কত কোটি টাকার ট্রানজ্যাকশন হচ্ছে, এটা কিন্তু আমি জানি না এখন এই বিষয়টা। তো এখন ধরেন একটা মানুষ আপনাকে একটা কাজ দিবে, তার মানে তার প্রতিষ্ঠানের মোস্ট কনফিডেন্সিয়াল ব্যাপারগুলো আপনার হাতে তুলে দিবে। তো সে চাবেই কি যে এইরকম একটা এক্সপার্ট লোকের কাছ থেকে সার্ভিসটা নিতে। এখন আপনার কুইক বুকের সার্টিফিকেটের বয়স হচ্ছে 10 দিন, আপনাকে শুরুতেই কাজ দিতে চাবে না। যারা এই কোর্স করতেছেন এবং মার্কেট প্লেসে কাজ করতে চান, এখানে কিন্তু অপশন অনেক। যারা মার্কেট প্লেসে কাজ করতে চান তাদেরকে ধৈর্য নিয়ে 6 থেকে 1 বছর, 6 মাস থেকে 1 বছর অপেক্ষা করতে হবে। লাকিলি 2-1 কথা আলাদা। আপনাদের এই 6001 ব্যাচ, শুক্রবারের সকালের ব্যাচটাতে এক ভাই আছে, কুইক বুকস শেষ করছে আজকে, কালকে ফাইবারের ক্লাস নিছি, ফাইবার অ্যাকাউন্ট খোলার সাথে একটা $30 কাজ পেয়েছে। বুঝতে পারছেন বিষয়টা? উনি ব্যতিক্রম। উনি ছাড়া আপনি যদি এই ক্লাউড অ্যাকাউন্টিংয়ে কোনো ভালো প্রতিষ্ঠানে কাজ করতে চান, আপনাকে সময় দিয়ে অপেক্ষা করতে হবে, এবং আপনি সময় দিতে দিতে করবেন কি, প্র্যাকটিস করা ছেড়ে দেবেন, সব ভুলে দেবেন। মানে এখানে যারা আসে ম্যাক্সিমামই আসে, ক্লাস করে, শেখে, 2 বার ভুলে যায়, এই টপিক শেষ। অধৈর্য হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, আপনাদেরকে এটা ভিডিও দেখার সময় মনে করবেন, অথবা লিখে নিতে পারেন। ইনডিড বলে একটা প্ল্যাটফর্ম আছে, INDEED, ইনডিড। ওকে, ইনডিডে গিয়ে, ইনডিড হচ্ছে আমাদের বাংলাদেশে যেমন হচ্ছে আপনার বিডি জব, দেশের মধ্যে জব সার্চ করে পাবেন। ইনডিডে গিয়ে কুইক বুক অ্যাকাউন্টেন্ট লিখে সার্চ করে দেখবেন, কতগুলা জব আছে দেখবেন, এক একটা জবের স্যালারি কত দেখবেন। তারা এক্সপিরিয়েন্স চাচ্ছে 2 বছর 3 বছর এক্সপিরিয়েন্স, এক একটা জবের স্যালারি ইয়ারলি মিনিমাম সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে $40,000 ইয়ারলি, মানে বাংলাদেশি টাকা 50 লক্ষ টাকার উপরে ইয়ারলি। এবং তারা কি চাচ্ছে জানেন, অ্যাকাউন্টস রিসিভেবল
ক্লার্ক, মানে আপনি একজন বুক কিপার, শুধু অ্যাকাউন্টস রিসিভেবল ম্যানেজ করবেন, আপনাকে বছরে $40,000 দেবে। বাংলাদেশে বসে কাজটা করতে পারবে। জি অবশ্যই। রিমোট জব, কুইক বুকস অনলাইন রিমোট জব লিখে ইন্ডিডে সার্চ দিবেন, দেখ আচ্ছা কি বলছেন DDD ইন্ডিড, হ্যাঁ ইন্ডিডে সার্চ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে মার্কেটটা কত বড়। আসলে আমরা নিজেদের ধৈর্য নাই এবং আমরা নিজেরা দক্ষতা অর্জন করি না, যার কারণে এইসব জবে আমরা অ্যাপ্লাই করতে পারি না। বুঝতে পারছেন আপনি? এখানে প্রবলেমটা হচ্ছে আমি কুইক বুক শিখলাম, এখানে কিন্তু আপনাদের সার্টিফিকেট হয়ে যাবে, যে ওনাদের সার্টিফিকেট হয়ে গেছে, পিছনে যারা বসে আপনাদের আগের ব্যাচে, হ্যাঁ সার্টিফিকেট হয়ে যাবে। সার্টিফিকেট হওয়ার পরের দিন থেকে আমি মনে করবো যে আমি তো কালকে থেকে $100 করে কামাবো, এটাই মানে সমস্যা আমাদের। আর ম্যাক্সিমামই এই ফ্রিল্যান্সিং বা এই ইয়াতে আসে হচ্ছে ওই যে কিছু লোকজন আছে ফেসবুক ইউটিউবে ভিডিও দিবে, আমি এত $1 কামাচ্ছি, এরকম কামাচ্ছি, হ্যাঁ এরা $1 কামায় না। ও যদি ডলারই কামাইতো, ওর ভিডিও করার সময় নেই, ও ওই ভিডিওর ভিউ দিয়ে $1 কামায়। বুঝতে পারছেন? মানে আপনি এখানে সাকসেসফুল হবেন, আপনাকে একটু সময় দিতে হবে, একটু ধৈর্য আপনাকে রাখতেই হবে। না চাকরি ছাড়বেন কেন? আপনি চাকরির পাশাপাশি প্র্যাকটিস করে যাবেন। প্রাইভেট কোম্পানির চাকরি করে সকাল 8টার সময় যে রাত 8টায় বেরে তারপরে আবার কুইক দিয়ে বসে ইনকাম করে, বাংলাদেশে বের করা সম্ভব না, তারপর যদি শুনে না তাকে আমার বাস্তবতা বুঝে দিই, বাসায় বাচ্চাকে কোচিং আমার বাচ্চাকে বই নিয়ে পড়াইতে হয়, বাজার করতে হয়, নামাজের মসজিদে নামাজ পড়তে হয়। আপনার তো সুবিধা আছে, আপনি রাত্রে বসবেন নামাজ টামাজ করে ঘুমতে হবে। আমি একটা বাস্তব একজন ব্যারিস্টার আছে বুঝছেন, আচ্ছা যে মেহেদি, যে এখন ডেপুটি অ্যাটর্নি মেহেদি হাসান, আচ্ছা উনি রাত ধরে পড়াশোনা করেন, আচ্ছা সকালবেলা নামাজ করে ঘুম দেয়, ঘুম দিয়ে ওঠে আসছে 9টা 9:30, উঠেই করতেছে। আচ্ছা আমি বলি এটা কিভাবে সম্ভব? আচ্ছা রাত্রে যারা সময় দিবেন তাদের জন্য আবার একটা ভালো বিষয় আছে, সেটা এরকম কীরকম, ধরেন আপনাদের যারা সম্ভাব্য ক্লায়েন্ট, মার্কেট প্লেসের কথা বলতেছি, মার্কেট প্লেসে সম্ভাব্য ক্লায়েন্ট এরা ম্যাক্সিমাম ইউরোপ আমেরিকার ওই সাইডের, হ্যাঁ তো আপনার এখানে যখন রাত, ওদের ওখানে তখন ওয়ার্কিং টাইম, তো দেখা যায় কি এরা ম্যাক্সিমাম সময় রাতের বেলায় নক দেয় ওই প্রোফাইলগুলোতে, যে তো এই কাজটা আছে কিনা, মানে ওর অফিস টাইমেও নক দেয়, সোজা কথা, ঠিক আছে। তো যারা রাত জেগে কাজ করবেন কিছুদিন, তারা দেখবেন যে অ্যাক্টিভ থাকার কারণে নক পাবেন, আর ও যখন দেখবে যে আপনার প্রোফাইল অ্যাক্টিভ নাই, তখন আপনাকে নকই দিবে না। অন থাকতো আচ্ছা, আমাকে নক করলো কিন্তু আমি ঘুমাচ্ছি, আমার লক করা কম্পিউটার আমি ঘুমাচ্ছি, আপনাকে নক করছে, ধরেন আপনি ঘুমাচ্ছেন, ঠিক আছে। না না বাস্তব যে আচ্ছা ক্লায়েন্ট কি করবে দেখেন, আমি একজন ক্লায়েন্ট, আমি একটা লোক খুঁজতেছি আমার একটা ব্যাংক রিকনসিলিয়েশন করার জন্য, ওকে। তো আমি দেখলাম যে ঠিক আছে আমার তো অল্প কাজ, নতুন লোক কম টাকার মধ্যে করবে এরকম খুঁজতেছি মনে করেন, ঠিক আছে। তার মধ্যে আপনি একজন আছেন, আরও 2 জন আছে এখান থেকে, ঠিক আছে। আমি 3 জনকে নক দিলাম, হাই আসো নাকি, আমার এই কাজটা করতে পারবো নাকি, 3 জনকে নিয়ে আমি বসে আছি। আপনি তো ঘুমাচ্ছেন, আপনার অ্যাকাউন্ট তো ডেড, উনি জেগে আছে, উনি রেসপন্স করলো হ্যাঁ করতে পারবো। আমি বললাম আমার ওনার সাথে আমার কথাবার্তা শুরু হয়ে গেল, আমি বললাম যে আমার এতগুলো ট্রানজ্যাকশন এই ধরনের কাজ করতে পারবো কিনা, পারবো। তো তুমি তো ওখানে লিখছো $10, কিন্তু আমার কাজটা অনেক ছোটো, আমি $6 দিব, করবা? উনি রাজি হয়ে গেলো, ইয়েস করবো, ওকে ডান, এই যে তোমাকে ডকুমেন্ট পাঠিয়ে দিলাম। আপনি কি করতেছেন? ঘুমাচ্ছেন, শেষ। আপনি সকালবেলা উঠে যখন ওকে নক দিবেন যে হ্যাঁ আমি তো কাজটা করতে পারি, ও তখন বলবে যে আমার কাজের রিপোর্ট চলে আসছে, তোমার কাজ দরকার নেই। 3 মাস রাত জেগে এরকম করার পরে পরে বাসায় যারা থাকতো তাকে পিটাবো, পিটানোর পরে তারপরে সব উঠে চলে পাবো। ওকে, আমি আপনাদেরকে যেটা বলি আর কি, হ্যাঁ মার্কেট প্লেসে মানে 100% সফল হওয়া এটা আসলে খুব টাফ, খুবই টাফ। যারা চাকরি করেন, চাকরি করার থেকে ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়া ব্যক্তিদের অনেক বেশি ইন্টেলিজেন্ট হতে হবে। আর একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে যে আপনার অনলাইন, হ্যাঁ না এগুলো তো আছেই, মানে প্রতিবন্ধকতা আছে। আমি আপনাকে বলি, আপনি যে ক্লাউড অ্যাকাউন্টিং শিখতেছেন, মার্কেট প্লেসটা আপনার কপাল, হইলে হবে না হইলে নাই, বাট এটাকে আপনি কাজে লাগানোর অনেক ওয়ে আছে। হ্যাঁ না অনেক ওয়ে আছে, আমি বলতেছি জব নাই কে বলছে? এই যে আপনারা যারা আজকে শিখতেছেন, মনে করতেছেন মার্কেট প্লেস নাই, আমার কোনো কাজ নাই, আপনারা আগামী 5 বছর পরে এটা তো শুকরিয়া আদায় করবেন যে হ্যাঁ আমার এই সম্পর্কে নলেজ আছে। বাংলাদেশে একটা প্রতিষ্ঠানের নাম, মানে প্রতিষ্ঠানের নামটা না বলি, একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, ঠিক আছে, 16 জন অ্যাকাউন্টেন্ট ছিল, 16 জন। যেদিন থেকে সফটওয়্যার আসছে তার 3 মাস পরে অ্যাকাউন্টেন্ট হয়ে গেছে 4 জন, বাকি 12 জনের চাকরি নাই।
এই চারজন কারা? যাদের আগে থেকেই সফটওয়্যারে অ্যাকাউন্টস করা সম্পর্কে আইডিয়া ছিল। বুঝলেন বিষয়টা? আপনি নিজে শুকরিয়া আদায় করবেন যে আমি অ্যাকাউন্টস রিলেটেড এই কাজে আসি। আলটিমেটলি যদি ধরেন ইউরোপে আমেরিকায় যদি এখন মানে সফটওয়্যার ছাড়া কোনো কাজ না হয়, একটা সময় বাংলাদেশেও হবে না। কারণ আমি আপনাকে বলি, এই একটা কুইক বুকে মাসে কত টাকা লাগে বলেন তো? কত ডলার নেয়? ধরেন $20। প্রথম প্যাকেজগুলো দেখছিলেন না অন করার সময়? ধরেন $20 নেয়। $20 মানে বাংলাদেশি টাকা কত বর্তমানে? 2000 টাকা। না, 2000 টাকার বেশি। ধরেন $2500 টাকা। 2500 টাকা, ঠিক আছে। একটা প্রতিষ্ঠান 2500 টাকা দিয়ে একটা সফটওয়্যার পাচ্ছে মাসে। 15,000 টাকা দিয়ে একটা নতুন ছেলে, যে ধরেন যে কিছুই জানে না, মাত্র বিবিএ পাস করে বেরোয়েছে, মিনিমাম 15,000 টাকা বেতন দিয়ে ওকে কেন রাখবে আমাকে বলেন? কথা ঠিক আছে? 2500 টাকা দিয়ে সে একটা সফটওয়্যার পাচ্ছে যেখানে তার ডেবিট ক্রেডিট বোঝা লাগে না, শুধু কাস্টমার সাপ্লাইয়ের এন্ট্রি দিলে সে সব পায়। সে 15,000 টাকা স্যালারি দিয়ে একটা বেতন দিয়ে একটা কী বলে এটাকে, অ্যাকাউন্টেন্ট কেন রাখবে? এটা আমাকে বলে। ঠিক আছে? তো আপনারা যারা মনে করতেছেন যে আসলাম গেলাম মার্কেট প্লেসে কাজ পাইলাম না, বিফল হয়ে গেল, ব্যাপারটা আসলে এরকম। এইটার রেজাল্ট এই যে নলেজটা যে আপনার হচ্ছে না, আপনি পুরো ব্যাপারটা বুঝেন নাই, কিন্তু ওভারঅল একটা নলেজ আপনার মাথায় আছে না, এটাই আপনার কাজে দিবে। এই কদিন পর আস্তে আস্তে বাংলাদেশে অলরেডি কুইকবুকের ব্যবহার শুরু হয়ে গেছে, অনেক কোম্পানি ইউজ করতেছে। এখন ধরেন এরকম ট্রাস্টেড সফটওয়্যার বাংলাদেশিরা বানাইতে পারতেছে না, জন্য এটা ঘুরতেছে না। বাংলাদেশে এক টালি দিয়ে আপনি সব কাজ করতে পারবেন না, ঠিক আছে? তো এরকম যদি সফটওয়্যার বাংলাদেশিরা কেউ বানায় ফেলে, তখনই দেখবেন বাংলাদেশে এটার অনেক স্প্রেড হয়েছে, এবং এটা হবে 2-4-5 বছরের মধ্যেই হবে। হওয়ার পরে দেখবেন যারা এটা সম্পর্কে ন্যূনতম আইডিয়া আছে তাদের ডিমান্ডটা কোন জায়গায়। কারণ কি, এখন 5টা লোক রাখছে 15,000 টাকা দিয়ে, কত 75,000 টাকা। তখন আমি 2টা লোক রাখবো, তখন আমি 30-60,000 টাকা, 50,000 টাকা দিলে তো আমার সমস্যা নেই, আগের থেকে তো কম। বেকার হয়ে যাচ্ছে তো ব্যাপার। ভাই বেকার হবে কারা? যাদের এ সম্পর্কে নলেজ নাই। আপনার তো নলেজ আছে, আপনি বেকার হবেন না। এটা হলো একটা অপশন, ঠিক আছে। সেকেন্ড অপশন হচ্ছে, আপনারা অনলাইনে কাজ করতে চাইলে লিঙ্কডইনে আপনাদের সময় দেন। একটা লিঙ্কডইন প্রোফাইল, আপনার ধরেন একটা ফেসবুক প্রোফাইল আছে, ফেসবুক প্রোফাইল আপনি প্রথম দিন যেদিন শুরু করছেন সেদিনই কি এত রিচ হয়ে গেছে? এত ফ্রেন্ড, এত পোস্ট, এত কানেকশন, এত কিছু কি হয়ে গেছে প্রথম দিনই? হয় না, কিন্তু এটা আস্তে আস্তে 6 মাসে 1 বছরে আস্তে আস্তে প্রোফাইলটা ডেভেলপ হয়েছে। আপনার লিঙ্কডইনের পিছনে সময় দেন। লিঙ্কডইন একটা কঠিন জায়গা, একটা সমুদ্র। এই যে ফাইবার, আপওয়ার্ক, এগুলো হচ্ছে একটা পুকুর, লিঙ্কডইন হচ্ছে একটা সমুদ্র। ওকে, লিঙ্কডইনের পিছনে সময় দেন, দেখবেন যে কানেকশন বাড়তে বাড়তে এমন লোকের কাছ থেকে এমন অফার পাবেন। লিঙ্কডইনে আমাদের কারোই লিঙ্কডইন প্রোফাইল ঠিক নেই, কারোরই নেই। আপনারা ধরেন চাকরি করছেন 10 বছর, 10 বছরে 3টা সেক্টরে চাকরি করছেন, 3 বছর 3 বছর করে 3 দিকে। প্রথম 3 বছর করছেন কাস্টমার কেয়ারে, পরে 3 বছর করছেন ব্যাংকে, তারপরে 3 বছর করছেন হচ্ছে একটা কনস্ট্রাকশন ফার্মে। এই যে 3 বছর 3 দিকে দিলেন না, আপনার ক্যারিয়ার প্ল্যান একরকম থাকে না, যার কারণে আপনার ভালো ভালো অফার আপনার কাছে আসে না। আপনি 3টা প্রতিষ্ঠানেই কাজ করছেন, বাট আপনি সবগুলোকে বেস করেন অ্যাকাউন্টস। যেমন আপনি কাস্টমার কেয়ারে কাজ করছেন, কাস্টমার কেয়ার ঠিক আছে, বাট আমি ওখানে ছিলাম অ্যাকাউন্টেন্ট। আমি ব্যাংকে কাজ করছি, বাট আমি অ্যাকাউন্টসের কাজ করছি। আমি কনস্ট্রাকশন ফার্মের কাজ করছি, বাট অ্যাকাউন্টসের কাজ করছি। এইভাবে যদি আপনি প্রোফাইল না সাজান, আপনার টোটাল যে এক্সপিরিয়েন্স, এটা যদি এক লাইনে না আসে, আপনি কোনো দিনও ভালো জবের অফার পাবেন না। আপনি আপনার প্রোফাইলটা ঠিকমতো সাজায় কিছুদিন ওয়েট করেন, একটু পোস্ট দেন, কানেক্টিভিটি চালান, দেখেন ওই টাইপের জবের নোটিফিকেশন আপনার কাছে আসা শুরু করছে। বিদেশি কোম্পানির ক্ষেত্রে বয়সের কোনো ব্যাপার থাকে না, দেশি কোম্পানির ক্ষেত্রে থাকে। বাংলাদেশি কোম্পানির ক্ষেত্রে তো বয়সের ব্যাপার থাকবেই। বলেন। আমি যেটা এই কুইকবুকটা আমি যে দেখলাম যে আপনি এটা হচ্ছে গিয়ে মানে প্রায় অনেকটা এক মালিকানা প্রতিষ্ঠানের মতো। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যৌথ মালিকানা যেসব লিমিটেড কোম্পানি। না না, লিমিটেড কোম্পানি করা যাবে তো। এখানে লিমিটেড কোম্পানি করা যাবে, পার্টনারশিপও করা যাবে। আমরা যে কোম্পানিটা সেট আপ করছি, শুরুতে আমাদের কোম্পানিটা কী ছিল? পার্টনারশিপ ছিল, কিন্তু পার্টনারশিপও রেজিস্টার করা যাবে। এমনকি লিমিটেড বাংলাদেশ থেকে করা যায় না, বাট ইউকে সাইটে গেলে আপনি দেখবেন লিমিটেড কোম্পানির অপশনও আছে। এখানে শুধু একটা জিনিস করতে পারবেন না, সেটা হচ্ছে প্রোডাকশন রিলেটেড কোনো কাজের ডাটা এন্ট্রি দিতে পারবেন না। হ্যাঁ, উৎপাদন হবে না। উৎপাদন বাদে ফিনিশ গুড কিনতেছেন, ফিনিশ গুড বিক্রি করতেছেন, এই যে বিষয়টা, এই বিষয়ের যত ধরনের এন্ট্রি আছে, যত ধরনের আপনার ট্রানজ্যাকশন করতে পারবেন, অ্যাকাউন্টস করতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা আরেকটু আগাই না?
আচ্ছা শোনেন, আমি বলি আপনাদের তো, আপনারা আজকে কি দেখছেন বলেন তো? ট্রানজ্যাকশন দেখছেন হচ্ছে এস্টিমেট করা। এস্টিমেট বলতে একটা ড্রাফট করে রাখা। এস্টিমেট থেকে যদি কোনো কিছু কনফার্ম হয়, কোনো সেলস কনফার্ম হয়, তাহলে সেটাকে আমরা কনভার্ট করতে পারি কিসে? ইনভয়েসে। এটা একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে ইনভয়েসটা সরাসরি, যদি কারো এরকম কনফার্মেশনের ব্যাপার না থাকে, সরাসরি ইনভয়েস, সরাসরি আমরা ইনভয়েস করতে পারি, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে পেমেন্ট নেয়ার ব্যাপারটা, রিসিভ পেমেন্ট, তাই তো? যে ইনভয়েসটা যে আমরা করছি সেটা এস্টিমেট থেকেই করি আর সরাসরিই করি, সেই ইনভয়েসের এগেনস্টে তো আমরা পেমেন্ট রিসিভ করব। সেই পেমেন্টটা আমরা রিসিভ করতে পারি কয়ভাবে? পার্শিয়ালিও করতে পারি, ফুল পেমেন্টও করতে পারি। পার্শিয়াল করলে যতক্ষণ পর্যন্ত আমার ফুল পেমেন্ট রিসিভ না হবে ততক্ষণ পর্যন্ত ওই পার্শিয়াল পেমেন্ট আর ওই বাকি অ্যামাউন্টটা নিচে ডিউ দেখাতে থাকবে। যখন যখন আমি পেয়ে যাব, ফুল ক্লিয়ার হয়ে গেল, ওই ইনভয়েসটা আমার ক্লিয়ার হয়ে যাবে, ওই ইনভয়েসটা টোটাল পেইড দেখাবে। আর বাকি যেগুলো আমরা পেমেন্ট করছি পার্শিয়ালি সেগুলো ক্লোজ দেখাবে। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে আমরা দুইভাবে করতে পারি। এখন এই যে সেলসের যে অপশন, এর মধ্যে আপনাদের বাকি থাকতেছে হচ্ছে ইম্পর্টেন্ট দুইটা বিষয়। একটা হচ্ছে ক্রেডিট নোট। ক্রেডিট নোট হচ্ছে কি? বিক্রয় ফেরত। যদি এখানে ক্রেডিট নোট দুইভাবে হয়, একটা হলো আপনি ইনভয়েস করে প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছেন, তার আগেই ফেরত চলে আসছে, বলছে ভাই তুমি যে 5টা প্রোডাক্ট পাঠিয়েছো তার মধ্যে 3টা বা 2টার মধ্যে আমি ঝামেলা পাচ্ছি, 2টা ফেরত। তার মানে কি? সে এখনও পেমেন্ট দেয় নাই। তার আগে যদি ফেরত চলে আসে, পেমেন্ট দেওয়ার আগে, তাহলে ক্রেডিট নোট হবে একভাবে। আর যদি পেমেন্ট হয়ে গেছে, মানে আমি ইনভয়েস করছি, সে টাকাও দিয়ে দিছে, তারপর সে বলতেছে যে আমার 2টা প্রোডাক্ট ডিফল্ট, এই 2টা প্রোডাক্ট ফেরত নিতে হবে। যদি আপনি ফেরত নেন, সেই টাকাটা আবার রিফান্ড করবেন কীভাবে? ক্রেডিট নোটটা হবে কীভাবে? এখানে 2টা অপশন, ঠিক আছে? আমি যেটা করব, আমি এটার একটা ভিডিও বানাবো এই ক্রেডিট নোট বিষয়ে, ঠিক আছে? এই ক্রেডিট নোট বিষয়ে একটা ভিডিও বানাবো, খুব বেশি হলে 10 থেকে 15 মিনিটের ভিডিও হবে, খুব বেশি হলে, ঠিক আছে? এই ভিডিওটা ডিটেল দেখবেন, আমি একদম টু দ্য পয়েন্টে ডিটেল আলোচনা করব। তারপরেও যদি না বোঝেন তাহলে নেক্সট ক্লাসে আবার বলব। ওকে, আচ্ছা, 2টা বিষয় বলছিলাম, একটা হচ্ছে ক্রেডিট নোট আর একটা হচ্ছে সেলস রিসিপ্ট। সেলস রিসিপ্ট কোনটা বলি? আমরা যখন কোনো দোকান থেকে কিছু কিনি, আমাদের একটা রিসিপ্ট দেয় না? না, ওটা ইনভয়েস না, ওটা সেলস রিসিপ্ট। ওইটা কী করেন? দোকান, ধরেন আপনি একটা স্টেশনারিতে গেছেন, 2টা খাতা কিনছেন, বললেন আমারটা বিল করে দেন, আপনি তো বললেন বিল, তো ওর জন্য ওটা হচ্ছে সেলস রিসিপ্ট। ও সেলস রিসিপ্ট করে আপনাকে দিয়ে দিল, আমরা রিসিপ্ট বলি না, রিসিট আনছি একটা, মানে আপনি নগদ টাকায় কিনছেন। ইনভয়েস মানে কি? হ্যাঁ, ক্যাশে। ইনভয়েস মানে হচ্ছে আমি প্রোডাক্ট দিয়ে দিছি, ও আমাকে টাকা দিবে। এখন অনেক সময় এরকম হতে পারে না যে ভাই আমার প্রোডাক্টটা এখন লাগবে, মানে আমার এত ইমার্জেন্সি, আমি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাই দিচ্ছি, আপনি শুধু প্রোডাক্টটা পাঠাই দেন আমাকে। মানে যখন নগদ বিক্রি হবে, ঠিক আছে? সেই নগদটা কি? একদম চেক পাওয়া মানে কিন্তু নগদই। চেক ইজ ইকুইভ্যালেন্ট টু কিন্তু ক্যাশ, তাই না? যদি চেক পাঠায়, নগদ আমার অ্যাকাউন্টে জমা দেয়, অথবা নগদ কাউকে হাতে হাতে পাঠায়, তাহলে হবে সেলস রিসিপ্ট। তখন আর ইনভয়েস হবে না, কারণ ওই টাকাটার জন্য আমার কোনো ডিউ ডেট থাকবে না, সাথে সাথে আমি পেমেন্ট, ঠিক আছে? এখন এই সেলস রিসিপ্ট হয়ে যাওয়ার পরে যদি আবার ফেরত আসে, হতে পারে না এরকম? মানে সোজা কথা, ইনভয়েসের ক্ষেত্রে পেমেন্ট হওয়ার পরে অথবা সেলস রিসিপ্ট হওয়ার পরে যদি প্রোডাক্ট ফেরত আসে, তাহলে ওটাকে আমার রিফান্ড করতে হবে, ক্রেডিট নোট করে রিফান্ড করতে হবে। ক্রেডিট নোট 2 রকম। এই 2টা জিনিস আমি আপনাদেরকে ভিডিও করে দেখাই দিব, যদি না বোঝেন নেক্সট ক্লাসে আবার দিব, ঠিক আছে? এছাড়া আরও 2টা জিনিস বাকি থাকবে, ডিলেড চার্জ, ডিলেড ক্রেডিট। এই ডিলেড চার্জ, ডিলেড ক্রেডিটও কিছুটা এস্টিমেটের মতো নোট রাখা, এটা হয়তো আপনার 1000-এ 1-2 বার লাগতে পারে, তারপরও আমি এটা একটু ব্যাখ্যা করে বলে দেবো, ঠিক আছে? এই পুরো সেলসটা, এই যে পুরো সেলসের যে পোর্শনটা, এইটা আপনারা নেক্সট ক্লাসে যদি কারো বোঝার বাকি থাকে আমাকে বলবেন যে আপনার ভিডিওটা আমি দেখছি, এইটা বুঝি নেই, কিন্তু প্লিজ দয়া করে কেউ বলেন না ভিডিওই দেখি নাই আবার বলেন। ডিলেড চার্জ এবং ডিলেড ক্রেডিট, এই যে উপরে দেখেন, এই যে ডিলেড ক্রেডিট, ডিলেড চার্জ, বুঝছেন? আমি এখানে যা বললাম সবই এখানে আছে। ইনভয়েস, রিসিপ্ট, পেমেন্ট, এস্টিমেট, ক্রেডিট নোট, সেলস রিসিপ্ট, রিফান্ড রিসিপ্ট, ওই যে যেটা বললাম যে পেমেন্ট হয়ে যাওয়ার পরে যদি আপনার ক্রেডিট নোট করতে হয়, ডিলেড চার্জ, ডিলেড ক্রেডিট, এই কয়টাই আছে এখানে। সবই বলে দিব, তো সেটাই বললাম, আমি সব টু দ্য পয়েন্টে ধরে ধরে দেখায় দিব। যদি না বোঝেন তাহলে পরের ক্লাসে এসে বলবেন ভিডিও দেখছি বুঝি নাই, আমি তখন বলবো যে কোন জায়গাটা বুঝেন নাই। আপনি যদি ভিডিও দেখে থাকেন তাহলে বলতে পারবেন যে আমি এই জায়গাটা বুঝি নাই, আর যদি না দেখেন তাহলে কিছুই বলতে পারবেন না, তখন আবার শুরু থেকে শুরু করতে হবে। মানে আমি এটা বিষয়টা এরকম না যে আমার মানে ক্লাস দ্রুত শেষ করতে হবে, আমার এই দিনে কোনো তাড়া নাই। আমি প্রতিটা ক্লাসে কতটুকু টপিক পড়াইলাম এটার আমার কোনো টার্গেট নেই, বুঝেন? আপনাদের ক্লাস যত বেশি হবে আমার পেমেন্ট তত বেশি হবে।
আমি যদি একটা টপিক পড়াও ছেড়ে দিই তাও আমার যা পেমেন্ট, আমি যদি 5টা টপিক পড়া ছেড়ে দিই তাও আমার সেটাই সেই পেমেন্ট। আমার এসব নিয়ে কোনো অসুবিধা নেই। আমি চাই না যে আপনাদের এই কোর্সটা ডিলে হোক, লম্বা হোক। আপনারা একটা শর্ট টাইমের মধ্যে কোর্সটা শেষ করেন, তারপরে কি আমি কিছু প্রজেক্ট দিব, প্রজেক্টের কাজগুলো করেন, করে তখন মানে ওই সময় আপনারা আমার সাথে সময় নেন। বাট এই জিনিসটা শিখতে যদি আপনি লং টার্ম নিয়ে ফেলেন, তার মধ্যে অর্ধেক হতাশ হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে। বুঝছেন? এইটাই, এই জন্য আমি বলতেছি যে এই জিনিসগুলো টাইম মতো শিখেন। আমার এখানে কোনো ক্লাস লম্বা করার কোনো ইয়ে নাই, আপনাদেরও তো নাই। আপনার যদি ক্লাস এখন 20টার জায়গায় 25টা হয়, আপনি কি টাকা বাড়াই দিবেন? স্যার এখানে আসলে একটা সপ্তাহ তো স্যার আমার কাছে ভারী কাজ কোনো মনে নেই। হ্যাঁ, আপনি সময় পান যে, আমি তো স্যার অফিস করি না, আমি তো রাতেই সময়। অফিস করার পর আপনি সময় পান। বিয়ে করছেন? বাচ্চা কাচ্চা কয়টা? না স্যার, এই তো এখনো তো লেজ গজায় নাই, লেজ গজাক তারপর না বুঝবেন। না, তবে মেয়েরা কিন্তু অনেক অর্গানাইজ। হ্যাঁ, এইসব ব্যাপারে ওনারা কিন্তু অনেক অর্গানাইজ। দেখবেন যে আমি যে লিঙ্কগুলো দেই, অনেক আপুরা করবে একটা ওয়ার্ড ফাইল বানায়, ওই লিঙ্কগুলো কপি করে রাখে, উপরে লিখে রাখে কোনটা কিসের লিঙ্ক, ওনাকে বলতে হয় না। উনি যে এটা এই ভিডিওটা দেখেন, উনি দেখলেই বুঝতে পারে যে এখানে ক্লিক করে দেখে ফেলে। হ্যাঁ, আবার অনেকেই দেখবেন যে একটা লিঙ্ক আমি 4বার দিছি, তারপরও এখানে বলতে ভাই লিঙ্ক তো দিলেন না। মানে উনি যে এই যে মেসেঞ্জারে কথাবার্তা হচ্ছে, এতবার লিঙ্ক দেওয়া হচ্ছে, উনি দেখেই না কোনো কিছু। হ্যাঁ এরকম আছে। যার কারণে যেগুলো ইম্পর্টেন্ট লিঙ্ক আমি আবার আমার নোটপ্যাডে কপি করে রাখি, জানি এরকম অনেক লোকই দেখবে না, বারবার চাই আমি বারবার দিয়ে দিই, আমার জন্য কপি আর পেস্ট করে দিয়ে দিই। যে লোক এই 4বার দেওয়ার পরেও দেখে নাই, ওনাকে আরও 100বার দিলে উনি দেখতে পারবে না, উনি কোনো দিন সাকসেসফুল হতে পারবে না এই লাইনে আর কি। দুইটাকে আজকে দিবেন আর কি? হ্যাঁ, আজকে দিব। যাই হোক, এই ভিডিওতে আসলে কাজের থেকে কথা বেশি হইলো, যদিও আপনারা শোনেন। না স্যার, অনেকগুলো জি। ভালো। ওকে, তো আপনারটা তো হবে না, আপনি কোথাও একটা ঘটনা ঘটায় রাখছেন। আপনি এক কাজ করবেন, আজকে সময় হবে না, আপনি কালকে, হ্যাঁ, আপনি অফিস করেন কটা থেকে কটা পর্যন্ত? বাসায় যেতে কত সময় লাগে? 5:30? 5:30টার পরে আপনি আমাকে ফেসবুকে নক দিবেন। ফেসবুকে কি আমার আইডি চেনেন আপনি? ফেসবুকে নক দিবেন, এবং যদি প্রয়োজন হয় অনলাইনে আমার সাথে বসবেন, ঠিক আছে? মানে আপনার এটা আমি এখন টাইম শর্ট দেখে আমি খুঁজে বের করতে পারলাম না, একটু সময় লাগবে যে কোথায় প্রবলেমটা হয়েছে। ওকে, বের করে দিব না। হ্যাঁ, তো আমি আপনাদেরকে এই ক্লাসের ভিডিওটাও দিব, পাশাপাশি যেটা বললাম যে টপিকগুলো বাকি আছে, বিশেষ করে ক্রেডিট নোট ফেরত নেওয়ার বিষয়টা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, না জটিল না, আপনারা এই জিনিসটা ভুল করতেছেন। এই জিনিসটা খুব সহজ। কুইক বুকসের থেকে মানুষ জেরোকে কঠিন মনে করে, জেরো আরও বেশি সহজ। মানে আমরা হয় কি, ওই অনেকগুলো ক্লাস করতে করতে ওই দিকে যে আর মানে কনসেন্ট্রেশনটা ভালো মতো রাখতে পারি না, যার কারণে আমাদের কাছে কঠিন মনে হয়ে যায়। খুবই সহজ জিনিস, এটা এত সিম্পল একটা সফটওয়্যার। আমি তো বললামই, পার্টি 3টা কিনবো, আমার কাছে রাখবো, বেচবো, খালি এইভাবে চিন্তা করেন না। আজকে কী করলাম, আজকে শুধু বেচাটা, আমার কাছে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট আমার কাছে আছে, শুধু বেচাটা, কনসেপ্টটা ক্লিয়ার, এটা সহজ। তাই না? কিন্তু ওই যে এখন অভিজ্ঞতাই করতে আপনার অ্যাকাউন্টটা আমি ওপেন করে দেবো, জান, আর তো ভেজাল নেই। ওপেন করে গ্রুপে দিয়ে দেবো আপনার নাম দিয়ে, আপনি শুধু ওইটা দিয়ে লগ ইন করবেন, বাস। দুই দিন ধরে কিন্তু এডিট করে মাথায় ঢুকাইতেছি যে ঘটনা কি কোথায় আমি সমস্যা হচ্ছে। আমি দেখলাম শুধু এখন আচ্ছা, অসুবিধা নেই, অ্যাকাউন্ট আমি করে দেবো, আপনার দুজনেরটা করে দেবো না। নতুন জিমেল খুলতে হবে। আগের একবার একটা জিমেল দিয়ে যখন অ্যাকাউন্ট মানে আপনার নিয়ে নিবে, ওই জিমেল দিয়ে আপনি আর কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না। জিমেল, করা যাবে না। হ্যাঁ, আজীবনও আজীবনও করা যাবে না। জিমেল আপনাকে নতুন করে খুলতে হবে। এই কুইক বুকে করতে হবে। একটা জিমেইলে অ্যাকাউন্ট একটাই, দ্বিতীয় অ্যাকাউন্ট হবে না। ওকে, আচ্ছা ঠিক আছে, 7টা বেজে গেছে। হ্যাঁ, ঠিক আছে। আজকের মতো আল্লাহ হাফেজ। এটা একটু ক্লোজ করে দিই।